ফুটবল ক্রিকেটের পাশাপাশি হ্যান্ডবলও কিন্তু যথেষ্ট জনপ্রিয় একটা খেলা। তো এটাও একটা টিম স্পোর্টস। আমাদের যতগুলা ইন্টারন্যাশনাল গেম রয়েছে হ্যান্ডবল তার মধ্যে অন্যতম। সো হ্যান্ডবলের ইতিহাসটা আসলে অনেক লম্বা। আমরা জাস্ট খুবই সামান্য আমি ইতিহাস দিয়েছি। অনেক সময় আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে 1 মার্কের কোশ্চেন আসতে পারে যে হ্যান্ডবল খেলা কোথায় উৎপত্তি হয়েছে বা হ্যান্ডবল খেলার জন্ম কোথায়। তো এরকম 1 মার্কের কোশ্চেনের জন্য ইতিহাস থেকে আসলে লম্বা কোশ্চেন আসে না, যে কারণে জাস্ট যতটুকু জানার দরকার ততটুকুই আমি দিয়েছি। এর বাইরে চাইলে আপনারা গুগল বা অন্যান্য মাধ্যমে অনেক বইয়েও অনেক ডিটেইল হিস্ট্রি পাবেন। তো আমি যেহেতু শর্ট সিলেবাস, আপনাদের সময়ও কম যাতে লাগে, যে কারণে আমি এটা করেছি। খুব অল্প ইতিহাস দিয়েছি। দেখেন হ্যান্ডবল খেলার ইতিহাসটা একটু খেয়াল করেন। হ্যান্ডবল খেলার উৎপত্তি হয়েছে জার্মানিতে। সো হ্যান্ডবল খেলার উৎপত্তি কোথায়? জার্মানিতে। জার্মানি। এটা মনে রাখলেই হবে। দ্বাদশ ত্রয়োদশ শতাব্দীতে জার্মান গীতি কবিতায় ক্যাচ বল জাতীয় খেলার উল্লেখ আছে। তো এই ক্যাচ বল থেকে কিন্তু আস্তে আস্তে হ্যান্ডবলের উৎপত্তি হয়েছে। ঠিক আছে। 1917 সালে মহিলাদের ক্রীড়া শিক্ষক বার্লিনের মার্কস হিসার মেয়েদের জন্য হ্যান্ডবল খেলার প্রচলন করেন। ঠিক আছে, 1917 সালে। তো কিছু কিছু ইতিহাস আবার অন্যান্য যে আরো 1800 সাল থেকেও হ্যান্ডবলের প্রচলন আছে, অনেক জায়গাতে লেখা আছে। তো আপনারা যদি এটা 1917 সালে উল্লেখ করেন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 1917 সালে জার্মানিতে। তো কি হয় বাংলাদেশে কখন? মূলত বাংলাদেশে 1983 সালে বাংলাদেশ হ্যান্ডবল অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, যেটা প্রথমে অ্যাসোসিয়েশন হিসেবে রূপ নেয় আর পরবর্তীতে এটা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন হিসাবে উন্নীত হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কত সালে গঠিত হয় তাহলে? 1883 সালে। 1983 সালে। 1983 সালে। ঠিক আছে, 1983 সালে। সো এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় এটা কোশ্চেন আসতে পারে যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কত সালে গঠিত হয়। আর বেশি ইম্পর্টেন্স হচ্ছে হ্যান্ডবল খেলার উৎপত্তিস্থল কোথায় এবং কত সালে। ঠিক আছে, এই দুটো একটু মনে রাখবেন। এখন হ্যান্ডবল খেলার আইন রয়েছে টোটাল 18টা। বুঝতে পেরেছেন? টোটাল আইন কতগুলা? 18টা। ফুটবলের আইন রয়েছে 17টা আর হ্যান্ডবল খেলার আইন রয়েছে 18টা। এখন আমরা যদি কোড বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি, অলমোস্ট প্রায় সব আইন নিয়ে আলোচনা করা হয়ে যাবে। সো আমরা প্রথম যে আইনটা রয়েছে খেলার মাঠ, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটার যে যে মেনশন গুলা করা থাকে ওখানে, যে মেজারমেন্ট গুলা আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা একটু খেলার মেজারমেন্টটা জানার চেষ্টা করব। ঠিক আছে, খেলার যে কোড, এই কোড মেজারমেন্ট। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? স্যার একটু জুম করলে ভালো হয়। জি স্যার। জি দেখতে পাচ্ছেন, রাইট? তো দেখেন হ্যান্ডবল খেলার মাঠটা কিন্তু রেক্ট্যাঙ্গেল, মানে আয়তক্ষেত্রের মতো। ঠিক আছে, আয়তক্ষেত্রের মতো। আর এটা যেমনটা সহজ আবার তেমনটাও কঠিন। বিশেষ করে মাঠের যে চিত্র, এটা বেশিরভাগ ক্ষেত্রে আসবে আপনাদের এনটিআরসি এর রিটেন এক্সামে অথবা চাকরির রিটেন এক্সাম গুলাতে এসে থাকে। আপনাদের এই পরীক্ষার জন্য মাঠের ড্রয়িংটা ইম্পর্টেন্ট না, বাট মেজারমেন্ট গুলা জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন হ্যান্ডবল খেলার সাইড লাইন। ঠিক আছে, সাইড লাইন ফুটবলের যেমন টাচ লাইন বা সাইড লাইন আমরা যেটা বলি, হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য বা সাইড লাইন, এই দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। কত মিটার? 40 মিটার। 40 মিটার। আর প্রস্থ হচ্ছে এই 40-এর হাফ অর্থাৎ 20 মিটার, যেটাকে গোল লাইন বলা হয়। ঠিক আছে, টাচ লাইন হচ্ছে বা সাইড লাইন, যেটা সাইড লাইন, এই সাইড লাইন হচ্ছে 40 মিটার। আর গোল লাইন বা গোলের যে পাশে গোল প্লেস করা থাকে, প্রস্থ
এই লাইনটা হচ্ছে টোটালটা 20 মিটার। 40 মিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 20 মিটার। পরীক্ষার খাতায় যদি আসে হ্যান্ডবল খেলার দৈর্ঘ্য প্রস্থ কত, 1 মার্কের একটা কোশ্চেন যদি আসে পরীক্ষায়, তো আপনারা লিখতে পারবেন না দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। এখন দেখেন এই যে মাঝখান থেকে একটা সেন্টার লাইন দেখতে পাচ্ছেন, মাঝখানে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে সেন্টার লাইন, বুঝতে পেরেছেন? সেন্টার লাইন। জি স্যার। ওকে, মাঝখানে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে সেন্টার লাইন। আবারও বলছি, দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, আর মাঝখানে সেন্টার লাইন যেটা, এই সেন্টার লাইনটা কত মিটারে হওয়ার কথা? যেহেতু দৈর্ঘ্য 20 40 মিটার। মিটার, তাহলে এটা 20 মিটার সমান করে মাঝখান দিয়ে যে সেন্টার লাইনটা নেওয়া হয় এটাই হচ্ছে সেন্টার লাইন। এখন আপডেট হ্যান্ডবল খেলার কোডটা একটু আপডেট হয়েছে। আমি যে কোডটা দেখাচ্ছি এই কোডের সাথে আরেকটু আপডেট একটা কোড বর্তমান সময় যেটা প্রচলন, এই মাঝখানে একটা সেন্টার সার্কেল থাকে যেটার ব্যাসার্ধ থাকে 2 মিটার, ব্যাসার্ধ থাকে 2 মিটার ব্যাসার্ধ, অর্থাৎ 2 মিটার ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল মাঝখানে থাকে। ওই সেন্টার সার্কেলের মধ্য থেকে খেলা শুরু করতে হয়, বুঝতে পেরেছেন? অনেকটা ফুটবলের মতো। আগে ওই সেন্টার সার্কেল থাকতো না, বাট এখন এই খেলাটাকে আরো স্পিড আপ করার জন্য, আরো কম্পিটিটিভ করার জন্য, খেলার যাতে সিকোয়েন্সটা শুনতে পাচ্ছি না। আপনারা কে কি শুনতে পাচ্ছেন? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আপনারা কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? ভাই স্যারের মনে হয় নেট প্রবলেম, ওয়েট করেন, স্যার ইনশাল্লাহ আসবে।
আপনারা কেউ শুনতে পাচ্ছেন? আমি তো ক্লাসে শুনতে পাচ্ছি না কিছু, বা দেখতেও পড়তেছি না কিছু। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, শোনা যায়। জি স্যার। ওকে ওকে। আমার হঠাৎ করে লাইনটা কেটে গিয়েছে, এই যে জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আবার লাইনটা কেটে গিয়েছে। যাই হোক, আচ্ছা স্যার, সমস্যা নাই, আমরা আছি, বলেন, সমস্যা নেই স্যার। হঠাৎ করে আবার ওই যে জিমেইলের আমি তো কথা বলেই যাচ্ছি, আমি যখন দেখছি আপনাদের রেসপন্স পাচ্ছি না, তো আমি তখন দেখলাম যে আসলে লাইনটা কেটে কেটে গিয়েছে, যে কারণে আবার যে নতুন করে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করার পরে আবার আমি এটা পেয়েছি। যাই হোক, ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যান্ডবল কোর্ট নিয়ে আলোচনা করছিলাম, সেন্টার সার্কেলের কথা বলছিলাম, যেটার ব্যাস হবে 2 মিটার, সরি 2 মিটার্স না, এটা ব্যাসার্ধ 2 মিটার, আর যদি ব্যাসটা ধরি সেই ক্ষেত্রে ব্যাস হবে 4 মিটার। ঠিক আছে, আচ্ছা, সেন্টার সার্কেল গেল। এখন দেখেন আমাদের গোল পোস্ট প্লেস করতে হবে, রাইট? গোল পোস্ট থাকবে, যে পাশে ওয়াইড 20 মিটার আছে, এটা দুই পাশে দুটো গোল পোস্ট থাকবে। সো গোল পোস্টটা কিভাবে বসাবো? এই 20 মিটার থেকে হাফ করলে কত হয়? 10 মিটার। 10 মিটার হচ্ছে মাঝ বরাবর রেখে এবার গোল পোস্টটা বসিয়ে দিতে হবে যেন সেন্টারে থাকে। গোল পোস্টের একটা মাপ রয়েছে, গোল পোস্টের হাইট হচ্ছে 2 মিটার, আর যেটা চওড়া, যেটা ওয়াইড, সেটা হচ্ছে 3 মিটার। বুঝতে পেরেছেন? গোল পোস্টের উচ্চতা কত? 2 মিটার, আর গোল পোস্টের প্রস্থ বা চওড়া এটা হচ্ছে 3 মিটার। শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। গোল পোস্ট তো জানেনই ফুটবলের মতো দুই সাইডে প্লেস করা থাকে, বাট গোল পোস্টটা সেন্টার বরাবর প্লেস করতে হবে, যেহেতু এটা 20 মিটারের লাইন থাকে, গোল লাইন। এই যে গোল পোস্টের চওড়াটা থাকবে 3 মিটার, আর উপরের দিকে যেটা হাইট বা উচ্চতা সেটা থাকবে 2 মিটার। এটা হচ্ছে গোল পোস্টের মাপ। ঠিক আছে, সো হ্যান্ডবল খেলার গোল পোস্টের মাপ কেমন বা কত? এটার উচ্চতা হচ্ছে 2 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার। এখন দেখেন, আগে আমরা এটার সাথে সাথে গোল পোস্টের সাথে গোল পোস্টের ভেতরে যে লাইনটা থাকে, ঠিক আছে, এই লাইনটা অন্য লাইন থেকে চওড়া হয়। যেমন মাঠের সব লাইন হয় 5 সেন্টিমিটার, বুঝতে পেরেছেন? সব যতগুলা লাইন আছে সবগুলা লাইন 5 সেন্টিমিটার চওড়া থাকে, কিন্তু এই যে গোল পোস্টের ভেতরের লাইন, এটাকে বলা হয় গোল এরিয়া লাইন। ঠিক আছে, ইনার গোল লাইন এটাকে বলা হয়। এই গোল এরিয়া লাইন আর একটা, এটাকে বলা হয় ইনার গোল লাইন। অর্থাৎ যেহেতু গোল পোস্টের ভেতরে থাকে, ইনসাইডে থাকে, এই জন্য এই লাইনটার নাম হচ্ছে ইনার গোল লাইন। ইনার গোল লাইনের মাপ হচ্ছে 8 সেন্টিমিটার, আর বাকি সব লাইনের মাপ হচ্ছে 5 সেন্টিমিটার। এখন এটা অতটা গুরুত্বপূর্ণ না যেহেতু এই পরীক্ষার জন্য, বাট আমি অ্যাডভান্স একটু তথ্য দিয়ে রাখছি।
ইনার গোল লাইনের এটা প্রস্থতা থাকে 8 সেন্টিমিটার। কারণ কি, হ্যান্ডবলে যে গোলপোস্ট থাকে, এই গোলপোস্ট বা ক্রস বার এটার মেজারমেন্টই থাকে 8 সেন্টিমিটার স্কোয়ার। ফুটবলের মতো রাউন্ড শেপের থাকে না, হ্যান্ডবলেরটা স্কোয়ার টাইপ থাকে। এই জন্য এই যে গোলপোস্টের যে মাপ, ক্রস বার বা গোলপোস্ট, এটা চওড়াটা থাকে 8 সেন্টিমিটার। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। যেমন ফুটবলে 5 ইঞ্চি গোলপোস্ট থাকে, সো গোলপোস্ট এই জন্য ফুটবলের লাইনটাও 5 ইঞ্চি, তাই না? সো দেখেন লাইনের সাথে মিশে থাকে। হ্যান্ডবলের ক্ষেত্রেও সেম, ওই এটা চওড়া 8 সেন্টিমিটার, যে কারণে এই ইনার গোল লাইনের চওড়াটা হবে বা ওই দাগটা হবে 8 সেন্টিমিটার। এখন দেখেন ইনার গোল লাইন বুঝলাম, এখন এই গোল পোস্টের বাইরের যে লাইনটা, যেটাকে আমরা গোল লাইন বলছিলাম, এটাকে বলা হয় আউটার গোল লাইন। ওটা তো গোল লাইনই বটেই, বাট ওটা হচ্ছে আউটার গোল লাইন। বুঝতে পেরেছেন? মানে গোল পোস্টের ভেতরেরটা ইনার গোল লাইন, আর গোল পোস্টের বাইরের অংশটা যে প্রস্থ, মাঠের যে প্রস্থ, এটাকে বলা হয় আউটার গোল লাইন, কারণ ওটা গোল পোস্টের বাইরের অংশ, কিন্তু গোল লাইন, যে কারণে ওটাকে আউটার গোল লাইন বলা হয়। এখন দেখেন গোল পোস্ট থেকে সামনে প্রথমে যেটা ড্রয়িং করতে হয়, এই এক পোস্ট থেকে আপনার প্রথমে একটা 6 মিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে গোল পোস্ট বরাবর। গোল পোস্ট বরাবর আসতে হবে, আবার অপোজিট সাইড থেকে নিতে হবে। আপনারা এখানে প্রথম যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, যদিও এটা কিন্তু সার্কেল না, এটা অনেকটা ওভাল শেপ, ডিম্বাকৃতির, তাই না? এটা কি কারণে হয়েছে ওভাল শেপ বা ডিম্বাকৃতির, কেন জানেন? কারণ এই একটা গোল পোস্ট থেকে এই বৃত্তচাপটা এসে ওই গোল পোস্ট সোজাসুজি আসছে, আবার অন্য গোল পোস্টের বৃত্ত ধরে এইটা বৃত্তচাপটা আবার ওই গোল পোস্ট আসছে, আর মাঝখান থেকে সোজাসুজি দাগ টানা হয়েছে, যে কারণে এটা ওভাল শেপ বা ডিম্বাকৃতি। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? জি স্যার, বুঝতে বুঝতে পেরেছি। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার যখন এই যে খেলার মাঠ, এই খেলার মাঠের মধ্যে যদি আমরা আমাদের অর্ধবৃত্ত আঁকতে হয়, তাহলে স্যার কোন উপকরণ দিয়ে আর্ট করবো বা কোনটা দিয়ে আর্ট করলে সহজ হয়, একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, যখনই কোনো ড্রয়িং আপনারা একটু প্রিপারেশন নিয়ে যাবেন, বাই চান্স কোনো ড্রয়িং দিতে পারে, সেই ক্ষেত্রে পেন্সিল, তারপরে কম্পাস, রাবার, হ্যাঁ, এগুলা নিয়ে যাবেন। পেন্সিল দিয়ে ড্রয়িংটা সবচেয়ে বেটার। ঠিক আছে? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্কুলের মধ্যে, যে স্কুলের যে মাঠ, ও আচ্ছা সেই আচ্ছা, মাঠের মধ্যে যদি আমাদের ধরেন মাঠ সাজাইতে হয়, সেই ক্ষেত্রে অর্ধবৃত্তটা, জি স্যার, অর্ধবৃত্তটা কোন উপকরণ দিয়ে আর্ট করলে সহজ হয়? আচ্ছা, এটা সহজ উপায় হচ্ছে জিআই তার আছে। যখন আপনারা রশি দিয়ে কোনো দাগ টানবেন বা সার্কেল করতে যাবেন, রশিটা জোরে টান দিলে ওটা ফ্লেক্সিবল হয়ে যায়। বুঝতে পেরেছেন? মিলতে অসুবিধা হয়ে যায়। এই জন্য আমরা নর্মালি আমাদের প্রতিষ্ঠানে যেটা ব্যবহার করি, আমাদের স্টাফরা যেটা ব্যবহার করে, ওরা জিআই তার ব্যবহার করে, যাতে করে ওই তার তো টানলে লম্বা হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। তারের সাথে লোহার লোহার কিছু রড ব্যবহার করে, যেটা স্থিরভাবে ধরে থাকে, আবার ওটা টান দিলে ওই মাঠটা সুন্দর হয়। এখন ওরা আমাদের যে মাঠ, যেহেতু হ্যান্ডবল মাঠ কাঁচা গ্রাউন্ড বা ফুটবল মাঠ, এটা ওই লাইনগুলা যদি চুন দেওয়া থাকে, তাহলে দেখা যাবে চুনটা প্রচুর নষ্ট হয়, কারণ খেলতে খেলতে চুন উঠে যায়, একদিন 2 দিন পর পর আবার চুন দেওয়া লাগে। তো আমরা পার্মানেন্টলি যে মাটিতে খোদাই করে করে রেখেছি, কোদাল দিয়ে বা অন্য ওই কিছু দিয়ে দাগ দিয়ে রেখেছি, আর যখন কম্পিটিশন হয় ওটাতে চুন দিয়ে রাখি। তাহলে কি হয়, ওই মাঠটা মুছে যায় না, আর চুন দিলে মুছে গেলে আবার মাপ প্রয়োজন হয়। বুঝতে পেরেছেন তাহলে? জি স্যার, জি স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার। দেখেন, এই যে 6 মিটার যেটা ব্যাসার্ধ নিয়ে যেটা করতে হয়, আবার একটু সহজার্থে বলি, যে 3 মিটার যে গোলপোস্টটা চওড়া, এই চওড়া 3 মিটার সোজাসুজি সামনে যে দাগটা ওই 6 মিটারের লাইনের সাথে, ওই অংশটুকুই শুধুমাত্র সোজা দাগ হবে, আর বাকিটা কার্ভ হবে। বুঝতে পেরেছেন এখন?
জি স্যার। ওকে, এখন দেখেন এই মাপটা কিন্তু নিতে হবে দুই পোস্ট থেকে। এক পোস্ট থেকে ওই পোস্ট সোজাসুজি আসবো, আবার ওই অন্য পোস্ট থেকে আবার ওই সোজাসুজি আসবো। যখনই এক পোস্ট থেকে পুরোটা নিবেন বা সেন্টার থেকে সার্কেল নিবেন, তখন কিন্তু এটা ওভাল শেপ হবে না, তখন কিন্তু ডিরেক্ট সার্কেলের হাফ সার্কেল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য সেন্টার থেকে নেওয়া যাবে না। তো এটা হচ্ছে 6 মিটার লাইন। এটাকে দুইটা নাম আছে এটার। একটা হচ্ছে 6 মিটার লাইন, প্রথম যে 6 মিটার, আবার এটার আরেকটা নাম হচ্ছে গোলকিপার গোল এরিয়া লাইন। ঠিক আছে? গোল এরিয়া লাইন, কারণ এই এরিয়াটা গোলকিপারের জন্য বরাদ্দ, যে কারণে এটাকে বলা হয় গোল এরিয়া লাইন। আর স্যার এটার মাপ একটা কত? একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার এই যে ওভাল শেপের মাঝখানের যে অংশটুকু, স্যার জি, যেটা এই যে বৃত্তাংশের সারা, যেটা আমরা স্কেল দিয়ে টানবো, এইটার হ্যাঁ, মাপটা যদি বলতেন। ওইটা এইটার মাপ স্যার, পরিমাপটা, এটার পরিমাপটা কত হবে? ওই যে বললাম যে 3 মিটার, গোল পোস্ট যতটা চওড়া ওই দাগটাও ততটুকু চওড়া সোজা হবে। জি স্যার। তার মানে হচ্ছে, আবারও বলি, দেখেন ধরেন আপনি একটা গোল পোস্টে নিয়ে একটা ওই যে 6 মিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবেন, কিন্তু ওই বৃত্তচাপটা কোথা থেকে যাবে? বৃত্তচাপটা গোল লাইনে বসাবেন, ওই যে আউটার গোল লাইনে বসানোর পরে মাঠের ভেতরে আস্তে আস্তে ওই যেখানে নিয়েছেন ওই বরাবর সামনে সোজা এসে দাঁড়াবে। বুঝতে পেরেছেন? আবার অন্য গোল পোস্টের ওখানে বসাবেন, ওখানে বসানোর পরে আউটার গোল লাইন থেকে মাঠের ভেতরে যেতে যেতে ওই গোল লাইন সোজাসুজি পর্যন্ত আসবেন। তাহলে এই দুই গোল লাইনের মাঝামাঝি যে একটা গ্যাপ থাকবে, এটা 3 মিটার, ওই অংশটা সোজা দাগ হবে স্কেল দিয়ে। এখন কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন খেয়াল করেন, এটা হচ্ছে 6 মিটার লাইন। সেম ওয়েতে 9 মিটার ব্যাসার্ধ নিয়ে এই যে সাইড লাইন থেকে ডট 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 যেটা আছে, বুঝতে পেরেছেন? ডট 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 যেটা আছে, এটা এই যে ডট ডট যেটা দেওয়া আছে, এই লাইনটা ডট ডটই থাকবে, আর এই লাইনের মাপ হচ্ছে 9 মিটার। গোলপোস্ট থেকে 9 মিটার, ঠিক ওই একই ভাবে ওই গোলপোস্ট পর্যন্ত যাওয়া হবে, আবার অপোজিট গোলপোস্ট থেকে মাপ নিয়ে গোলপোস্ট পর্যন্ত যাওয়া হবে। পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কয়েকটা ক্লাস ফোনের মাধ্যমে নিতে হবে, তখন আমি ভিডিওতে দেখাই দিব। বুঝতে পেরেছেন? ফোনের যেহেতু ল্যাপটপে খাতা কলম দিয়ে দেখানোটা একটু ডিফিকাল্ট, ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে অনেকগুলা যে ফোন ক্যামেরার মাধ্যমে আমি কিছু ক্লাস প্র্যাকটিক্যাল নিব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো 9 মিটারটা ওই 6 মিটারের মতোই, বাট ডাকতে হবে ডট 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 ডট, আর মাঝখানে যে 3 মিটার এটা স্ট্রেট হবে। দেখেছেন? এখানে খেয়াল করেন, মাঝখানের এটা কিন্তু পুরোটা গোল না, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গোল, তারপরে এটা স্ট্রেট লাইন হয়ে গিয়েছে ডট ডট ডট। ক্লিয়ার? তাহলে 6 মিটার লাইন, এটাকে 9 মিটার লাইন বা ফ্রি থ্রো লাইন বলা হয়। এটাকে 9 মিটার লাইন বা ফ্রি থ্রো লাইন বলা হয়। তাহলে প্রথম লাইনটা 6 মিটার লাইন বা গোল এরিয়া লাইন, বা আর হচ্ছে ডট 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 ডটটা 9 মিটার লাইন বা ফ্রি থ্রো লাইন। দেখেন, তাহলে এই এক সাইড বুঝলে দুই সাইডে বুঝতে পারবেন। এরপরে দেখেন 6 মিটারের পরে একটা দাগ রয়েছে, 1 মিটারের একটা দাগ রয়েছে। এটা হচ্ছে 6 মিটার থেকে 1 মিটার দূরে একটা লাইন দেওয়া হয়েছে, এটা হচ্ছে 7 মিটার লাইন, বা যেটাকে পেনাল্টি, এখান থেকে পেনাল্টি নেওয়া হয়। বুঝতে পেরেছেন? 7 মিটার থ্রো নেওয়া হয়, হ্যান্ডবলের পেনাল্টিকে বলা হয় 7 মিটার থ্রো, অর্থাৎ 7 মিটার দূর থেকে এই থ্রোটা নিতে হয়, কারণ হ্যান্ডবল তো হাত দিয়েই খেলে। তো এই 7 মিটার দূর থেকে দাঁড়ায় এখানে পেনাল্টিটা করা হয়, সোজা বাংলায় যদি বলি। তো এই পেনাল্টির অপর নাম হচ্ছে 7 মিটার থ্রো। তো 7 মিটার থ্রোটা গোলপোস্ট থেকে 7 মিটার দূরে থেকে নেওয়া হয়, এই জন্য এটা হচ্ছে 7 মিটার দূরে অবস্থিত। তাহলে 7 মিটার লাইনটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আপনারা এক পাশে মেজারমেন্ট দেখতে পাচ্ছেন আর এক পাশে নামগুলো দেখতে পাচ্ছেন। দেখেন, এরপরে এই 6 মিটার সার্কেলের মাঝে একটা লাইন আছে, ছোট্ট একটা লাইন দেখতে পাচ্ছেন।
এই লাইনটা হচ্ছে 4 মিটার ডিস্টেন্স, গোল পোস্ট থেকে যে ইনার যে গোল লাইন, এই গোল লাইন থেকে 4 মিটার দূরে। এটার নাম হচ্ছে গোলকিপারস রেস্টেইনিং লাইন। যখন এটার ব্যবহারটা কিরূপ, যখন গোলকিপার এই 7 মিটার থ্রো বা পেনাল্টি যখন নেওয়া হয়, তখন গোলকিপার এই 4 মিটার পর্যন্ত সামনে আগাতে পারবে। ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে দেখা যায় গোলকিপার এই 4 মিটার লাইনের কাছাকাছি এসে দাঁড়ায়, সো এটা দাঁড়াতে পারবে। বুঝতে পেরেছেন কেন সামনে এসে দাঁড়ায়? কারণ যেহেতু এটা 3 মিটার চওড়া, 2 মিটার প্রস্থ উচ্চতা এই গোল হ্যান্ডবলের গোল পোস্টটা, সো এই সামনে আগা আসলে গোল পোস্টটা আর দেখা যায় না বা ছোট হয়ে যায়। বুঝতে পেরেছেন? যত প্লেয়ারের সামনে আগা আসা যায় তত গোল পোস্টটাকে আরো ছোট মনে হয়, তো তখন গোল করা বেশি ডিফিকাল্ট। তো দেখেন আবার একটু লাইনগুলা বলি, প্রথম থেকে যদি বলি, সাইড লাইনের মাপ হচ্ছে 40 মিটার, গোল লাইনের মাপ হচ্ছে 20 মিটার, গোল পোস্টের মাপ হচ্ছে উচ্চতা 2 মিটার আর চওড়া হচ্ছে 3 মিটার। গোল পোস্টের ভেতরে যে গোল লাইনটা থাকে এটাকে বলা হয় ইনার গোল লাইন, আর গোল পোস্টের বাইরের যে গোল লাইনটা থাকে এটাকে বলা হয় আউটার গোল লাইন। সবাই একবার একটু দেখে নিন। এবং গোল পোস্ট থেকে সামনের ছোট যে লাইনটা 4 মিটার দূরে থাকে এটার নাম হচ্ছে গোলকিপার রেস্টেইনিং লাইন। অর্থাৎ গোলকিপার যখনই 7 মিটার থ্রো নেওয়া হয়, গোলকিপার এই লাইনের বেশি সামনে আগাতে পারবে না, সর্বোচ্চ এই লাইন পর্যন্ত যেতে পারবে, এটা তার রেস্ট্রিকশন। বাট অন্য সময়ে খেলা চলছে, গোলকিপার কিন্তু বল নেওয়ার জন্য এই 6 মিটার যে লাইনটা দেওয়া আছে, 4 মিটারের পরে 6 মিটার লাইন, এই লাইন পর্যন্ত গোলকিপার এরিয়া লাইন। এটা হচ্ছে গোলকিপার এরিয়া লাইন, অর্থাৎ এটা হচ্ছে গোল এরিয়া। সো এটার মধ্যে গোলকিপার যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো জায়গা থেকে বল ধরতে পারবে। আর এই লাইনের কাজটা কি? এই যে 6 মিটার যে লাইন, এই লাইনের কাজ হচ্ছে, এই 6 মিটার লাইনের কাজ হচ্ছে কোনো অ্যাটাকিং প্লেয়ার বা ডিফেন্ডিং প্লেয়ার, গোলকিপার ছাড়া অন্য কোনো প্লেয়ার এই লাইনের মধ্যে যে খেলতে পারবে না। বুঝতে পেরেছেন? এই লাইনটাকে অতিক্রম করতে পারবে না। কিভাবে? খেলা যদি কোনো অ্যাটাকিং প্লেয়ার জাম্প করে বল গোলে শুট করে এই লাইনের মধ্যে ল্যান্ডিং করে, এটা ওকে লিগ্যাল, বাট এই লাইনটাকে টাচ করতে পারবে না। কিভাবে? ধরেন শুট করার সময় এই লাইনটাতে স্পর্শ করেছে, তখন সেটা যদি গোলও হয়, গোল বাতিল হয়ে যাবে, ওটা গোলকিপারসের বল হয়ে যাবে, গোলকিপার বল। বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে অন্যান্য সব অ্যাটাকিং প্লেয়ারদের জন্য রেস্ট্রিকশন। এই 6 মিটার যে লাইন, এটার মধ্যে যে খেলতে পারবে, বাট এখান থেকে জাম্প করে শুট করে ভেতরে ল্যান্ডিং করতে পারবে। আমি কি বুঝাতে পেরেছি? এই 6 মিটার যে লাইন, 6 মিটার লাইনের কাজ। জি স্যার। তাহলে যারা ডিফেন্ডার থাকবে, যখন অ্যাটাক হচ্ছে, ডিফেন্স টিমের প্লেয়াররা ডিফেন্স করবে কোথায়? এই 6 মিটার লাইনের বাইরে। বুঝতে পেরেছেন? 6 মিটারের ভিতরে যে কেউ ডিফেন্স করতে পারবে না, কারণ এই 6 মিটারের মধ্যে যে জায়গা, এইটা শুধুমাত্র গোলকিপারের জন্য। যখন, তবে একটা টেকনিক্যাল বিষয় বলে রাখি, এই 6 মিটারের ভেতরে বল যদি থাকে, সেটা গোলকিপার ধরতে পারবে, যে তার প্লেয়ারকে পাস দিতে পারবে। এখন কথা হচ্ছে যে গোলকিপার তো এটা পারবে, বাট এটার মধ্যে বল পড়েছে, বল ড্রপ অবস্থায় থাকে, ড্রপে বল ধরা যাবে, অর্থাৎ এয়ারে বলটাকে অন্য প্লেয়াররা নিতে পারবে বাইরে থেকে। বাট বল যদি গ্রাউন্ডে থাকে, তখন ওই বলটা ধরা, অর্থাৎ এই বলটা যদি ধরে অন্য প্লেয়াররা, মাঠ প্লেয়ার, ফিল্ড প্লেয়ার বলা হয় যাদেরকে, হ্যাঁ, ফিল্ড প্লেয়াররা যদি ওই বলটা ধরে, তাহলে এটা গোলকিপারসের বল হিসাবে অ্যালাউ হবে। বুঝতে পেরেছেন? যদি মাঠে থাকে, তখন ওই বলটা গ্রাউন্ড থেকে নেওয়া, 6 মিটারের মধ্যে গ্রাউন্ড থেকে বল নেওয়া মানে এটা প্রকাশ করে যে আমি ওই লাইনের ভেতরে ঢুকে পড়ছি। বুঝতে পেরেছেন? এটা কি স্যার অপোজিশন বা ওন প্লেয়ার যে কোনো জন টাচ করলেই? হ্যাঁ, যে কোনো জন এয়ারে থাকা অবস্থায় নিতে পারবে, বাট যে কোনো প্লেয়ার যদি গ্রাউন্ডে থাকা অবস্থায় নেয়, অ্যাটাকিং টিমের প্লেয়াররা যদি নেয়, তাহলে গোলকিপারের বল হবে,
অথবা অর্থাৎ গোলকিপার থ্রো হিসাবে কাউন্ট হবে। আর যদি ডিফেন্ডিং টিমের প্লেয়ার অর্থাৎ গোলকিপারের পক্ষের প্লেয়ার যদি নেয় তাহলে অপোনেন্ট টিম ফ্রি থ্রো পাবে। ফ্রি থ্রোটা করা হয় এই যে ফ্রি থ্রো লাইন বা 9 মিটার লাইন এটার বাইরে থেকে। বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। গোলকিপারের পক্ষের প্লেয়ার বা ডিফেন্ডার কোন ডিফেন্ডার এর ভেতর থেকে বল গ্রাউন্ডে থাকা অবস্থায় অর্থাৎ মাটিতে থাকা অবস্থায় বল নেয়, সেই বলটা কে পাবে? অপোজিট টিম পাবে। অপোজিট টিম খেলা শুরু করবে কোথায়? এই যে ডট ডট লাইন, যেটা ফ্রি থ্রো লাইন বা 9 মিটার লাইন, এই লাইনের বাইরে থেকে শুরু করবে। ঠিক আছে? স্যার তখন ফ্রি থ্রো, স্যার এই যে ফ্রি থ্রোটা যে করবে, এটা কি এই লাইনের যে কোনো পাশ থেকে করতে পারবে নাকি নির্দিষ্ট একটা স্থান আছে? আচ্ছা, ভালো কোশ্চেন। দেখেন 6 মিটার লাইন থেকে এই যে 9 মিটার লাইন, এই লাইনের মধ্যে যেখান থেকেই কোনো ফাউল বা কোনো কিছু ফাউল যদি সংগঠিত হয় বা এমন কিছু হয় যেটার জন্য ফ্রি থ্রো পাবে, তো যেখানে সংগঠিত হয়েছে ওই বরাবর সামনে। বুঝতে পেরেছেন? যদি ডান সাইডে হয় ডান সাইডে ওই বরাবর ওই ডট ডট লাইনের বাইরে, যদি সোজা হয় সোজা ওই বরাবর ডট ডট লাইনের বাইরে। ঠিক আছে? আর ফ্রি থ্রোর সময় অ্যাটাকিং টিমের প্লেয়াররা এই ফ্রি থ্রো লাইন অর্থাৎ ডট ডট লাইনের বাইরে থাকবে, আর ডিফেন্ডিং টিমের প্লেয়াররা ওই 6 মিটার লাইনে থাকবে। কারণ কি? হ্যান্ডবলের নিয়ম অনুসারে যখন কোনো ফাউল হয়, ফুটবলে যেমন 10 গজ দূরে ওয়াল দিতে হয়, তো হ্যান্ডবলে 3 মিটার দূরে অবস্থান করতে হয়। বুঝতে পেরেছেন? এর জন্য এই 6 মিটার থেকে 9 মিটারের দূরত্ব 3 মিটার, যে কারণেই এই ফ্রি থ্রোর সময় সবাই 3 মিটার দূরে অবস্থান করবে। তবে নিজের টিমের প্লেয়াররা বা অ্যাটাকিং টিমের প্লেয়াররা কি করবে? সবাইকে 9 মিটার লাইনের বাইরে থাকতে হবে, তারপরে শুরু করতে হবে। তো এই 9 মিটার লাইনের কাজ কি? 9 মিটার লাইনটা হ্যালো, ফ্রি থ্রো সম্পর্কে একটু বলতেন স্যার। আচ্ছা হ্যাঁ বলছি। হ্যান্ডবলের ফাউল হচ্ছে একটা হচ্ছে লিগ্যাল ফাউল, একটা ইলিগ্যাল সজীব ফাউল। ভাইয়া একটু মিউট করেন। সজীব ভাইয়া আপনি মনে হয় রাস্তায় আছেন। হ্যান্ডবলের ফাউলটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে লিগ্যাল, একটা ইলিগ্যাল। সামনে থেকে আমাদের শোল্ডার যতটুকু চওড়া এই বরাবর আমরা হাত উপরে নিয়ে বা এই বরাবর আমাদের সাইড থেকে বা আমার সামনে থেকে যদি আমি কোনো প্লেয়ারকে সামনে থেকে ধরে ফেলি, তাহলে সে যখন বল থ্রো করতে যাবে বা পাস দিতে যাবে বা তার কাছে বল আছে, আমি ডিফেন্ডার, আমি যদি তাকে ধরে ফেলি, আটকায় ফেলি সামনে থেকে, আমি তার সামনে অবস্থান করছি বা সেই প্লেয়ার আমি তার সামনে অবস্থান করছি, সে আমার দিকে আসছে, তো আমি তাকে যদি সামনে থেকে ধরি, এটা হচ্ছে লিগ্যাল ফাউল। বাট ও আমাকে ক্রস করে চলে গিয়েছে, আমি পেছন থেকে কোনোভাবে ধাক্কা দিলাম, তাকে পেছন থেকে কোনোভাবে বাধা দিলাম, তখন এটা হচ্ছে ইলিগ্যাল ফাউল, ওটার জন্য পানিশমেন্ট আছে। বাট যখনই লিগ্যাল ফাউল হবে তখন ফ্রি থ্রো হবে। বুঝতে পেরেছেন? হ্যান্ডবলের ফাউলটা লিগ্যাল ওয়েতে যদি কেউ কোনো প্লেয়ার ফাউল করে তখন ফ্রি থ্রো হবে, ওই টিম অপোনেন্ট টিমই বল পাবে, যাদেরকেই ফাউল করা হবে তারা বল পাবে। অর্থাৎ অ্যাটাকিং টিমের প্লেয়ারকে আমি ডিফেন্ডার, আমি ফাউল করলাম, তাহলে বল কি আমি পাবো না, বল পাবে অ্যাটাকিং টিম। সো তখন ফ্রি থ্রো হবে। ফ্রি থ্রোটা যে কোনো জায়গা থেকে কিন্তু হতে পারে। ধরেন মাঠের মাঝখানে আমি একজনকে ফাউল করেছি, তো ওই স্পট থেকে ফ্রি থ্রো হবে। মাঠের একটা সাইড থেকে ফাউল করেছি, সো ওই স্পট থেকে ফ্রি থ্রো হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল, ফ্রি থ্রোটা কখন মানে গোল হিসাবে হয়, কখন গোল হতে পারে এরকম? ফ্রি থ্রো থেকে যে কোনো সময় গোল হতে পারে। ফ্রি থ্রো থেকে তো গোল হয় তো অ্যাটাকিং এর সময়, অ্যাটাকিং মূলত যে ধরেন পাস দিলেন বা আপনি সরাসরি গোল পোস্টে মারলেন, গোল পোস্টের ভেতর ঢুকে গেলে গোল হয়ে যাবে। ফ্রি কিকের মতো ফুটবলের সেম কি স্যার? হ্যাঁ, কিন্তু ফ্রি কিক আর ফ্রি থ্রো এটা অনেকটা সিমিলার, বাট এটা হাত দিয়ে নেওয়া হয়, আর নরমালি প্লেয়াররা তো গার্ড থাকে, সো এখান থেকে সরাসরি গোল করাটা টাফ, কারণ সামনেতে সবাই
হাত উঁচু করে দাঁড়ায় থাকে, বুঝতে পেরেছেন? তবে কেউ যদি পারে তাহলে গোল হবে। বুঝতে পারছি স্যার। এখন এটা মাঠে যেখানে এইটা সংগঠিত হবে সেখান থেকে ফ্রি থ্রো হবে। আবারও বলছি, লিগ্যাল ভাবে যদি কাউকে আটকানো হয় তাহলে ফ্রি থ্রোর মাধ্যমে শুরু হবে। ধরেন আমার হাতে বল আছে, আপনি বল সহ আমাকে জড়ায় ধরে ফেললেন, সো এটা ফাউল, লিগ্যাল ফাউল। আর যখনই ইলিগাল ফাউল হবে সেটার জন্য পানিশমেন্ট। হ্যান্ডবলে ইলিগাল ফাউল হলে পানিশমেন্ট হয়, বুঝতে পেরেছেন? জি স্যার। আমরা 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 ওই পার্টগুলোতে যাব। তো ফ্রি থ্রো লাইনের, আশা করি ফ্রি থ্রো লাইন কোড এটা সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন দেখেন, প্লেয়ার চেঞ্জিং এর জন্য কিছু রুলস আছে। এই সেন্টার লাইন থেকে নিচে দেখতে পাচ্ছেন 4.5 মিটার, আবার অপোজিট সাইডে 4.5 মিটার। সেন্টার লাইন থেকে দুই পাশে 4.5 মিটার করে একটা লাইন দেওয়া আছে। এইটা হচ্ছে সাবস্টিটিউশন অর্থাৎ চেঞ্জিং লাইন। এই যে মাঝখান থেকে সেন্টার থেকে দুই পাশে 4.5 মিটার অর্থাৎ টোটাল 9 মিটার, টোটাল 9 মিটার, টোটাল 9 মিটার। এই 9 মিটারটা, এই যে এটা হচ্ছে গোলকিপার চেঞ্জ হয় এই জায়গা থেকে, বুঝতে পেরেছেন? তো এই জায়গা থেকে চেঞ্জ হবে কি করে দেখেন, দুই পাশে সাবস্টিটিউট বেঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে প্লেয়াররা বসে। এই দুইটা বেঞ্চের দূরত্ব হচ্ছে 7 মিটার। আর এই বেঞ্চের মাঝখানে সামনে একটা বেঞ্চ থাকে, টাইম কিপার এন্ড স্কোর কিপার, অর্থাৎ টাইম কিপার সময় রক্ষক, যারা টাইমটাকে দেখে যে কত সময় হচ্ছে, খেলার যে মাঝের টাইম, কখন বিরতি, কখন কি, সবকিছু তারা হ্যান্ডেল করে। স্কোর কিপার স্কোর কাউন্ট করে। হ্যান্ডবলে তো অনেকগুলো স্কোর হয়, সো রেফারি কিন্তু স্কোর কাউন্ট করে না। আর ইভেন রেফারি টাইমও কাউন্ট করে না। অনেক সময় রেফারিদের হাতে ক্লক থাকে, বাট টাইমের সিগন্যাল গুলো সব দেওয়া হয় এই যে টাইম কিপারের মাধ্যমে, ঠিক আছে? রেফারি হুইসেল দেয় আর টাইম কিপাররা টাইম হচ্ছে মেনটেন করে। তো দেখেন, এই যে টাইম কিপার এন্ড স্কোর কিপার, এটার যে বেঞ্চ, এটা থাকে হচ্ছে এই মাঝ বরাবর, ঠিক আছে? আর ওটা দুই সাইডে সাবস্টিটিউট বেঞ্চ থাকে, দুইটা বেঞ্চের দূরত্ব 7 মিটার থাকে। আর এই সাবস্টিটিউট বেঞ্চ থেকে প্লেয়ার চেঞ্জ হয় কিভাবে? হ্যান্ডবলের রুলস হচ্ছে মাঠের মধ্যে থেকে যে প্লেয়ার আছে এই প্লেয়ার পুরোপুরি মাঠের বাইরে আসবে এই জোন দিয়ে, এই সাবস্টিটিউট এরিয়া দিয়ে। এই এক এক টিমের জন্য 4.5 মিটার করে বরাদ্দ, সেন্টার লাইন থেকে তার সাইডে 4.5 মিটার, সেন্টার লাইন থেকে তার সাইডে 4.5 মিটার। যদি কেউ রং সাবস্টিটিউট করে, অর্থাৎ মাঠ প্লেয়ার আগে পুরোপুরি বাইরে আসবে, তারপরে বাইরের প্লেয়ার মাঠের মধ্যে ঢুকবে, কিন্তু কোনোভাবে যদি এটার ব্যতিক্রম হয়, যদি এই 4.5 মিটারের বাইরে থেকে যায় অথবা বাইরের প্লেয়ার আগে মাঠের মধ্যে প্রবেশ করে, তখন ওই প্লেয়ারটা 2 মিনিটের জন্য বহিষ্কার হয়, 2 মিনিট সাসপেনশন যেটা বলা হয়, বা 2 মিনিটের জন্য সে পানিশমেন্ট হিসেবে সে মাঠের বাইরে অবস্থান করবে। অর্থাৎ ওই টিম একজন প্লেয়ার কম নিয়ে খেলবে 2 মিনিট, বুঝতে পেরেছেন? তো হ্যান্ডবলে কিন্তু এই যে সাবস্টিটিউট জোনটা খুব ইম্পর্টেন্ট, সাবস্টিটিউট প্লেয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আমরা হ্যান্ডবল ফিল্ডটা সম্পর্কে জানলাম। আমরা নিচের হ্যান্ডবলের টোটাল নিয়ম আছে 18টা। আমরা ফিল্ডের পাশাপাশি কিন্তু অনেক নিয়ম, ফিল্ডের পাশাপাশি অনেক নিয়মই কিন্তু আমরা জেনে গিয়েছি। দেখেন এখানে খেলার মাঠটা একটু খেয়াল করেন। স্যার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে কিনা তো জানি না স্যার। আমারটা আসতেছে না, মানে আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। যদি এরকম প্রবলেম হয়, এটা থেকে একটু লিংকটা নতুন করে জয়েন করেন, তাহলে হয়তো সমাধান হবে। দেখেন যেটা আলোচনা করছি সেটাই এখানে রয়েছে।
খেলার মাঠটি 40 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ আয়তনের, যার মধ্যে দুটি গোল পোস্ট ও খেলার সীমানা নির্ধারিত থাকে। মাঠের লম্বা সীমানা রেখাকে বলা হয় সাইড লাইন এবং ছোট সীমানা রেখাকে বলা হয় গোল লাইন। এক্ষেত্রে গোল পোস্টের ভেতরের লাইনকে বলা হয় ইনার গোল লাইন ও পোস্টের বাহিরের লাইনকে বলা হয় আউটার গোল লাইন, যেটা এতক্ষণ বলেছি এটাই। খেলার মাঠের চারপাশে অবশ্যই নিরাপদ এলাকা সেফটি জোন থাকতে হবে, যা সাইড লাইন থেকে কমপক্ষে 1 মিটার এবং গোল লাইন থেকে পেছনে 2 মিটার দূরে থাকবে। অর্থাৎ হ্যান্ডবলটা তো ইনডোর গেমস, সো এই খেলার মাঠে খেলার সময় তো অনেক রাফ অ্যান্ড টাফ খেলা হয়, সো শুধু দাগ না, দাগের সাথেই যদি স্টেডিয়াম হয় বা গ্যালারি থাকে, স্টেডিয়ামের গ্যালারি থাকে, তখন কিন্তু প্লেয়াররা ইনজুর্ড হয়ে যায়। তো এর জন্য অ্যাটলিস্ট সাইড লাইন থেকে 1 মিটার থাকবে সেফটি জোন এবং গোল লাইন থেকে পেছনে থাকবে 2 মিটার। ঠিক আছে। খেলার চলাকালীন মাঠের ভেতরে এমন কোনো পরিবর্তন করা যাবে না যাতে কোনো পক্ষ বিশেষ সুবিধা লাভ করে। এটা তো সবাই কমন জিনিস, বুঝতেই পারছেন। গোল পোস্ট গুলো অবশ্যই গোল লাইনের মাঝখানে স্থাপন করতে হবে, যা অবশ্যই মাঠের সাথে বা পেছনের দেয়ালের সাথে শক্তভাবে কি থাকবে, লাগাতে হবে। গোল পোস্টের উচ্চতা হবে 2 মিটার ও প্রস্থ হবে 3 মিটার। মাঠ নিয়ে যে খেলার কোর্ট নিয়ে যেটা আলোচনা করলাম, সেটা কি এটার মধ্যে সব আছে না? এটা হচ্ছে এডিশনাল অনেক কিছু আলোচনা করেছি, সেটাও সামনে পাবেন। ওকে, এখন দেখেন খেলার সময়, শেষ সংকেত ও টাইম আউট। খেলার সময়টা কেমন হয় দেখেন। সাধারণত খেলার সময়সীমা এখানে কিন্তু এজ এর উপর ডিপেন্ড করে, ভ্যারি করে। 16 বছর ও তার ঊর্ধ্বে পুরুষ ও মহিলার ক্ষেত্রে 2 অর্ধে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট করে খেলা হয়। প্রথম অর্ধে 30, দ্বিতীয় অর্ধে 30 এবং 10 মিনিটের বিরতি থাকে। তবে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ বা কোনো কর্তৃপক্ষ যদি চায় সর্বোচ্চ 15 মিনিট বিরতি দিতে পারবে, তার বেশি দিতে পারবে। 12 থেকে 16 বছর বয়সী, তাহলে 16 বছরের ঊর্ধ্বে পুরুষ মহিলা সবার জন্য কি খেলার টাইম কত? 30, 30, 60, মাঝখানে 10 মিনিট ব্রেক। 12 থেকে 16 বছর বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে কি হবে? 25 মিনিট করে, মাঝখানে 10 মিনিট ব্রেক। 8 থেকে 12 বছর বয়সীদের জন্য 20 মিনিট করে। আমাদের যেহেতু স্কুলে খেলা পরিচালনা করতে হয়, এর জন্য এজ লেভেলের এটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? এই যে খেলার টাইমিংটা 16 থেকে উপরে পুরুষ মহিলাদের জন্য 30 মিনিট করে প্রতি হাফ, অর্থাৎ হ্যান্ডবলের খেলাটা 2 হাফে হয়, 30, 10, 30। 12 থেকে 16 বছরের জন্য 25, 10, 25। 8 থেকে 12 বছরের জন্য 20, 10, 20। ওকে, নোটটা একটু খেয়াল করেন। আইএসএফ, কন্টিনেন্টাল কনফেডারেশন ও জাতীয় ফেডারেশনগুলো তাদের ভৌগোলিক পরিস্থিতি বিবেচনা করে বিরতির সময় পরিবর্তন করতে পারবে, তবে এক্ষেত্রে বিরতির সময় 15 মিনিটের বেশি হতে পারবে না। ধরেন এমন ওয়েদারে খেলা হচ্ছে যেটা প্রচন্ড গরম, ওই সময়টা খেলা হচ্ছে, তখন চাইলে 15 মিনিট ব্রেক দিতে পারে। ঠিক আছে। শেষ বাঁশিটা কিভাবে হয়, খেলা শুরুটাও কিভাবে হয় দেখেন, খেয়াল করেন। রেফারির বাঁশির সংকেতের পর ফ্রি, এই যে থ্রো আপের মাধ্যমে খেলা শুরু হলেও পাবলিক ক্লক অর্থাৎ টাইম কিপারের কাছ থেকে আসা চূড়ান্ত সংকেতের মাধ্যমে খেলা শেষ হবে। কি বলেছিলাম যে টাইম কিপার কিন্তু বা সময় রক্ষক যিনি থাকেন, উনি টাইমটাকে কন্ট্রোল করেন। সো উনি টাইমটা, যেহেতু উনি সব টাইম দেখাশোনা করেন, সো ওনার কাছেও বাঁশি থাকবে। খেলার শেষের সংকেত উনি দিবে। হাফ টাইম হয়েছে, রেফারি বাঁশি দিবে না, উনি বাঁশি দিবে। খেলা শেষ হয়েছে, উনি বাঁশি দিয়ে খেলা শেষ করবেন। সো খেলা শুরু হয় কোথায়? সেন্টার সার্কেল থেকে। সেন্টার সার্কেল থেকে এটাকে বলা হয় থ্রো অফ। ফুটবলে কি বলা হয়? কিক অফ। হ্যান্ডবলে বলা হয় কি? থ্রো অফ। এটা মনে রাখবেন। যদি বলা থাকে 1 মার্কের একটা কোশ্চেন, থ্রো অফ কোন খেলার সাথে সম্পৃক্ত, তাহলে এটা কোন খেলার সাথে? হ্যান্ডবল খেলার সাথে। বুঝতে পেরেছেন? হ্যালো। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তাহলে টাইম আউটটা খেয়াল করেন। টাইম আউট নেওয়ার সুযোগ আছে হ্যান্ডবল খেলায়। টাইম আউট হচ্ছে 3টা, তবে কোনো
প্রতি হাফে 2টার বেশি নেওয়া যাবে না। যদি এক হাফে দুইটা টাইম আউট নেন, পরের হাফে যে একটা টাইম আউট নিতে হবে। এক হাফে যদি একটা টাইম আউট নেন, পরের হাফে যে আপনি সর্বোচ্চ 2টা নিতে পারবেন, বাট কোনো হাফে 2টার বেশি নিতে পারবেন না। ধরেন আপনি টাইম আউট প্রথম হাফে একটাও নিলেন না, আপনার 3টা টাইম আউট পাবেন টোটাল, বাট পরবর্তী হাফে আপনি চাইলে 3টা নিতে পারবেন না, আপনাকে 2টা নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে টাইম আউট। আর টাইম আউটের সময় কতক্ষণ? 1 মিনিট। বুঝতে পেরেছেন? টাইম আউট, হ্যান্ডবল খেলায় টাইম আউট হয় 1 মিনিট। তাহলে টাইম আউটটা বুঝতে পেরেছেন? টাইম আউট হচ্ছে অন কাইন্ড অফ ব্রেক। আপনার কাছে 3টা টাইম আউট, আপনি অ্যাজ এ কোচ খেলা চালাচ্ছেন, আপনার দলের টাইম আউট প্রয়োজন, আপনার কাছে 3টা টি দেওয়া থাকে। টি মিনস টাইম আউট। ওই টাইম আউট আপনি একটা জমা দিলেন, তারপরে আপনার টিম যখন বল পাবে আপনার দলের পক্ষে টাইম আউট দিবে। ওই টাইম কিপার একটা সিগন্যাল দিবে যে টাইম আউট, তখন আপনি টাইম আউট পাবেন। এভাবে পুরো ম্যাচে 3টা টাইম আউট পাবেন, বাট কোনো হাফে 2টার বেশি না। প্রত্যেকটা টাইম আউটের ডিউরেশন কত? 1 মিনিট। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার একটা কথা আছে, প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরেন এখন আমার কোচ টি দেখাইছে, দেখানোর পরে আমি বল পাইছি এমন জায়গাতে বল যে গোল করার সম্মুখীন, এক্ষেত্রে কি টাইম আউট দিবে নাকি আগে গোলটা কাউন্ট মানে অবশ্যই গোল পর্যন্ত খেলা চালায় নিবে? চালাবে না। শোনেন, হ্যান্ডবল খেলার রুলসটা অন্যরকম। হ্যান্ডবল খেলার রুলসটা হচ্ছে টাইম আউট আপনি জমা দেওয়ার পরে যখন বল পাবেন, ধরেন আপনি জমা দিয়ে রাখলেন, অপোনেন্ট টিমের কাছে বল, আপনাকে টাইম আউট দিবে না। অপোনেন্ট টিম অ্যাটাক করছে, আপনি টাইম আউট জমা দিলেন, আপনাকে টাইম আউট দিবে না। ওরা ওরা যখন আপনার টিম বল পাবে তখন টাইম আউট দিবে। এখন আপনার টিম যদি ভালো একটা অপরচুনিটি পায়, তারপরেও আপনি যেহেতু টাইম আউট চেয়েছেন, আপনাকে টাইম আউট দিবে। ওখানে আর এই যে অ্যাডভান্টেজ বলে হ্যান্ডবলে কোনো শব্দ নাই। ওখানে আপনার ওই খেলাটা চালানো বা গোলের সুযোগটা, গোলটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখন বল সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। হ্যান্ডবল বলটি চামড়া বা সিনথেটিক উপাদান, সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, তবে অবশ্যই গোলাকার হতে হবে। বলের উপরের অংশ পিচ্ছিল বা চকচকে হতে পারবে না। পিচ্ছিল অর্থাৎ এমন বল হতে পারবে না যেটা ধরলে মানে পিছলে যায় এরকম, বা চকচকে যেটা রিফ্লেক্স হয় এরকম হওয়া যাবে না। অনেকটা ম্যাট টাইপের, হ্যাঁ, গ্লোসি বল হয় না হ্যান্ডবলে। হ্যান্ডবলে ম্যাট কালারের বল হয়। বলের মাপ আছে, ওজন আছে, দেখেন একটু খেয়াল করি। 16 বছরের ঊর্ধ্বে, যেটা বয়সটা কিন্তু 16 বছরের ঊর্ধ্বে, আবার 12 থেকে 16, তারপরে কি 8 থেকে 12, হ্যাঁ, বা 8 থেকে 14 এরকমও ধরা হয়। সো খেয়াল করেন, পুরুষ বা যুবকদের জন্য যে বল, বলের ক্ষেত্রে মেয়ে ছেলে আলাদা আছে, পুরুষ মহিলা আলাদা মেজারমেন্ট আছে। 58 থেকে 60 সেন্টিমিটার এবং ওজন হবে 425 থেকে 475 গ্রাম। অর্থাৎ 16 বছরের ঊর্ধ্বে পুরুষ যুবকদের বল, এই বলের সাইজ হবে 3 নাম্বার সাইজ, IHF সাইজ 3, ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন। তো এই সাইজ হচ্ছে এটা, আর ওজন হবে 425 থেকে 475 গ্রাম। 12 থেকে 16 বছরের ছেলে ও 14 বছরের ঊর্ধ্বে মেয়েদের জন্য বলের ওজন দেখেন, 14 বছরের ঊর্ধ্বে মহিলা বা মেয়ে, তাদের বলের ওজন হবে কত? 325 থেকে 375। এই দুটা ওজনই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 12 বছর থেকে 16 বছরের ছেলে ও 14 বছরের ঊর্ধ্বে মেয়েদের জন্য বলের ওজন কত? 325 থেকে 375। সাধারণত এই বলের সাইজ হয় 2। আর 425 থেকে 475 গ্রাম যে বলের ওজন, এটা সাইজ হয় 3 নাম্বার সাইজ। ঠিক আছে, এই বলের পরিধি থাকে 54 থেকে 56 সেন্টিমিটার। 8 থেকে 12 বছর বয়সী কিশোর ও 8 থেকে 14 বছর বয়সী কিশোরীদের জন্য বলের সাইজ হয় 1 নাম্বার সাইজ। এটার বলের ওজন হচ্ছে 290 থেকে 330 গ্রাম। তবে এটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, নর্মালি যেটা পড়ে আপনার মেয়েদের বলের ওজন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় এই যে 2 নাম্বার সাইজ 325 থেকে 375 গ্রাম, ছেলেদের বলের সাইজ হচ্ছে 3, আর এটার ওজন হচ্ছে 425 থেকে 475 গ্রাম। এটা মনে রাখলে হবে। আর যেহেতু স্কুলে ছোট বাচ্চারা
খেলে অনেক সময় হ্যান্ডবল, সো তাদের জন্য 1 নাম্বার সাইজ বল ব্যবহার করতে পারেন, 290 থেকে 330 গ্রাম। ওকে, বল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। ব্যাপার হয় কি, দেখেন একটা যখন কোনো প্লেয়ার, ধরেন আপনাদের মধ্যে অনেকে আছেন, অনেকে হয়তো ফুটবল এক্সপার্ট, অনেকে হয়তো ক্রিকেট ভালো খেলেন, ক্রিকেটে এক্সপার্ট, তো তার জন্য ক্রিকেটের রুলসটা বেশি সহজ লাগবে। যে ফুটবলে এক্সপার্ট তার জন্য ফুটবল, যিনি ভালো খেলেন, যে ফুটবল খেলে তার জন্য কিন্তু ফুটবলের রুলস রেগুলেশনটা সহজ মনে হয়। সো যখন এটা আপনাদের একটু অসুবিধা হবে কখন, যখন আপনারা অনেকগুলা গেমসের রুলস রেগুলেশন জানবেন, দেখবেন একটার সাথে আরেকটা মিলায় যায়। বাট যদি এমন কেউ থাকেন যে একাধিক গেমে পারদর্শী, তার জন্য বেশি সুবিধা হবে। ওকে, এখন আমরা দল সম্পর্কে জানার চেষ্টা করি। ঠিক আছে, একটা দলে কতজন খেলোয়াড় থাকে? দেখেন, একটি দলের সর্বোচ্চ 14 জন খেলোয়াড় থাকবে। খেলার সময় মাঠে 7 জনের বেশি খেলোয়াড় থাকতে পারবে না, অর্থাৎ 7 জন খেলোয়াড় খেলবে, বাকি খেলোয়াড়রা বদলি খেলোয়াড় হিসাবে থাকবে। বুঝতে পেরেছেন? এখন এখানে কোশ্চেন হয়, ফুটবল খেলায় যেমন একটা নিয়ম আছে যে একটা দলের খেলা আছে, বাট সেই দলের সবাই প্রেজেন্ট নাই, তো মিনিমাম 7 জন খেলোয়াড় হলে ফুটবল খেলা শুরু করা যাবে। হ্যান্ডবলের ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন খেলোয়াড় থাকতে হবে, তাহলে খেলা শুরু করা যাবে। বুঝতে পেরেছেন? টাইম দিয়েছেন 2:30 খেলা, সামহাউ টিমের প্লেয়াররা সবাই উপস্থিত হতে পারে নাই, 5 জন প্লেয়ার আছে, খেলা শুরু করা যাবে, আদারওয়াইজ অপোনেন্ট টিম কি পেয়ে যাবে। স্যার 5 জন খেলোয়াড় হলে কি বাকি 7 জন খেলোয়াড়ের সাথে খেলবে? 5 জন খেলোয়াড়, হ্যাঁ, 7 জন ভার্সেস 5 জন খেলবে। স্যার একবার যদি তাহলে একজন খেলোয়াড়, স্যার একবার যদি একজন খেলোয়াড় উঠে যায়, তাহলে কি সে পুনরায় নামতে পারবে নাকি? হ্যাঁ, অবশ্যই নামতে পারবে, যতবার খুশি ততবার নামা যাবে, তবে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আছে, আমরা সেটা পরবর্তীতে যাব। হ্যাঁ, দেখেন, গোলরক্ষকের জন্য কি কি জিনিস বৈধ, আর এই বৈধ কিছু লিখে দিয়েছি, এটার বাইরে যা আছে সেগুলা সে করতে পারবে না। দেখেন, গোল এরিয়ার ভেতর কোনটা? ওই যে 6 মিটার যে লাইন, শরীরের যে কোনো অংশ দিয়ে বল ধরতে পারবে, অর্থাৎ গোলকিপার চাইলে পা দিয়ে বল সেভ করতে পারবে। গোল এরিয়ার ভেতরে সে গোলকিপার হাত পা মাথা তার শরীরের সব জায়গা দিয়ে সে সেভ করতে পারবে। ঠিক আছে, গোল এরিয়ার ভেতরে বল সহ গোল এরিয়ার ভেতরে চলাচল করতে পারবে। ধরেন আপনার হাতে বল আছে, আপনি গোলকিপার, আপনি গোল এরিয়ার মধ্যে এপাশ থেকে ওপাশ যেতে পারবেন, যে কোনো জায়গাতে যেতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। এক্ষেত্রে মাঠ খেলোয়াড়ের জন্য প্রযোজ্য হবে না। দেখেন, মাঠ খেলোয়াড় কিন্তু এই গোল এরিয়ার মধ্যে যেতে পারবে না, বা মাঠ খেলোয়াড় চাইলে বল নিয়ে হেঁটে যে কোনো জায়গায় যেতে পারবে না, একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে যেতে হবে তাকে। মাঠ খেলোয়াড় কিভাবে যেতে পারবে? তাকে পাস দিয়ে আগাতে হবে, অথবা ড্রিবল করে করে যেতে হবে, অথবা সে যদি র্যান্ডমলি রানিং করে যেতে চায় উইদাউট ড্রিবল, সে 3 স্টেপের বেশি যেতে পারবে। 3 স্টেপ নেওয়ার পরে সে বলটাকে পাস দিতে হবে অথবা ড্রিবল করতে হবে। আর একবার ড্রিবল করার পরে যদি বল ধরা হয়, সেই মাঠ প্লেয়ার কি করবে? গোল করতে পারবে না। তখন এটা হ্যান্ডবলের এই রুলস গুলা কিন্তু বেশ জটিল মনে হবে অনেকের কাছে, বাট বেসিক গুলো আপনারা জানার ট্রাই করবেন। দেখেন, গোলকিপার এই নিয়মটা কষ্ট করে আরেকবার বলেন স্যার, নিয়মটা কষ্ট করে আরেকবার বলেন, লাস্টে যে নিয়মটা বললেন। লাস্টের নিয়মটা বলছিলাম যে মাঠের যে প্লেয়ার যারা মাঠে খেলছে, ধরেন আমরা মাঠে গোলকিপার থাকে একজন আর বাকি 6 জন মাঠে আমরা খেলছি, তো আমার কাছে বল আছে, আমি চাইলে বল নিয়ে রাগবির মতো স্টাইলে দৌড়ে যেতে পারবো। আমাকে একটা নিয়ম মেনে যেতে হবে। কিভাবে? বল আমার প্লেয়ারের সাথে, সতীর্থ প্লেয়ারদের সাথে পাস করে করে যেতে হবে,
হাত দিয়ে, যেহেতু হ্যান্ডবল হাত দিয়ে খেলা হয়, আমার শরীরে যদি হাত আমার শরীরে যদি পায়ের অংশে বল লাগে, হ্যাঁ, তাহলে এটা আমার শরীরে যদি হাঁটুর নিচে যদি বল লাগে তাহলে এটা লেগ বল হিসাবে কাউন্ট করা হবে। ফুটবল খেলায় যেমন হ্যান্ডবল হয়, হ্যান্ডবল খেলায় হয় লেগ বল। তো হাঁটু থেকে নিচের অংশে বল লাগলে লেগ বল হবে। আমি সাপোজ আমি বল পাইলাম, আমি যদি পাস করে করে নিয়ে যাই, দ্যাটস ফাইন, বাট আমার কাছে বল আছে, আমি ড্রিবল করেও যে মাঠের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, অর্থাৎ ড্রপ স্যার দিয়ে ড্রিবলটা কি, স্যার ড্রিবলটা কি এই যে মাটিতে ডব দিয়ে জি জি স্যার ড্রিবলটা কি এই যে মাটিতে ডব দেওয়া, মানে এই যে জি 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 মাটিতে ড্রপ দাও। বাস্কেটবল যেমন মাটিতে ড্রপ দেয় না, এটা হচ্ছে ড্রিবল। ঠিক আছে, এরকম স্টাইলে ড্রিবল করে করে সামনের দিকে আগানো যাবে। এখন ধরেন আমি ড্রিবল করতে করতে সামনে আগালাম, একটা প্লেয়ার আসছে, আমি বল ধরলাম, বল ধরার পরে আমাকে পাস দিতে হবে অবশ্যই, বাট আমি ওই পাস দেওয়ার আগে আবার ড্রিবল করতে পারবো না। মানে বল ধরলাম আবার যে ড্রিবল করে সামনে অন্য দিক দিয়ে আগায় গেলাম, এটা হবে না, তখন এটাকে ডাবল ড্রিবল, অর্থাৎ অপোনেন্ট টিম বল পেয়ে যাবে। আর অপোনেন্ট টিম বল পাওয়া মানে সেই জায়গা থেকে ফ্রি থ্রো হবে, অপোনেন্ট টিম ওই জায়গা থেকে মানে ফ্রি থ্রো, অর্থাৎ ফাউল হলে যেভাবে হয় বা ভায়োলেশন, এটা রুলস ভায়োলেট করলে অপোনেন্ট টিম বল পাবে এবং ওখান থেকে খেলা শুরু হবে। খেয়াল করেন গোলকিপারে গোল এরিয়ার বাইরে এসে গোলরক্ষক খেলায় অংশ নিতে পারবে। এ সময় মাঠ খেলোয়াড়ের উপর প্রযোজ্য আইনগুলো গোলরক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ গোল এরিয়ার বাইরে যদি আসেন আপনি, 6 মিটার বাইরে একজন গোলকিপার যদি আসে, তখন সে মাঠ প্লেয়ার হিসাবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? তখন সে মাঠ প্লেয়ার হিসাবে কাউন্ট হবে। এখন মাঠের প্লেয়ার তো গোল লাইনের ভেতরে ঢুকতে পারে না, জানেন, তাইলে সেই গোলকিপার কিন্তু গোল লাইনের ভেতরে ঢুকতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারিনি। আচ্ছা, আবার বলি, গোলকিপার যদি চায় তাহলে উপরে এসে খেলতে পারবে, ওই 6 মিটার তো তার এরিয়া, ওই 6 মিটারের বাইরে যে খেলতে পারবে। তবে খেলতে পারলে তখন কিন্তু সে ইচ্ছা মতো বল নিয়ে হাত দিয়ে পা দিয়ে খেলতে পারবে না, যেটা সে 6 মিটারের মধ্যে পারতো। তখন সে মাঠ প্লেয়ার যেভাবে খেলে ঠিক সেভাবেই তাকে কি করতে হবে, ঠিক সেভাবেই তাকে ওই মাঠ প্লেয়ারের যে নিয়ম আছে, যে ড্রিবল করে আবার পরে ড্রিবল করা যাবে না, 3 স্টেপের বেশি নেওয়া যাবে না, ঠিক আছে, এই নিয়মগুলো তার জন্য প্রযোজ্য হবে। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। ওকে। তবে স্যার খেলাটা মনে হয় অনেক কঠিন। জি জি স্যার খেলাটা অনেক কঠিন। হ্যাঁ, খেলাটা হ্যান্ডবলটা অন্য খেলার চেয়ে যথেষ্ট কঠিন। গোলরক্ষকের শরীরের যে কোনো অংশ গোল এরিয়ার, আমরা আসলে আমি আপনাদেরকে নিয়মগুলো পড়াচ্ছি কেন, যদি কোনো সময় এরকম দেখেন তাহলে যেন আপনাদের কোনো খেলা দেখলে যেন মনে পড়ে। অনেকে হয়তো খেলেছেন বাট অনেকে হয়তো খেলেন নাই, বাট খেলা দেখলে যেন বুঝতে পারেন যে হ্যাঁ এই নিয়মটা তো এরকমই ছিল, তাই না? যাতে করে আপনারা খেলা দেখলেও বুঝতে পারেন। তাইলে আপনারা 2-1টা ভিডিও দেখে নিবেন। আমার এখানে যেহেতু ভিডিও টিডিও দেখালেও অনেক লম্বা সময় লেগে যায়, আর রুলস তো একটা রুলস বুক শর্ট টাইমে শেষ করা কিন্তু অনেক ডিফিকাল্ট। বুঝতে পেরেছেন? যে কারণেই মূলত এখানে আমরা সময় পাই না। ওকে, গোলরক্ষকের শরীরের যে কোনো অংশ গোল এরিয়ার বাইরে মাটি স্পর্শ করলে গোল এরিয়া ছেড়েছে বলে গণ্য হবে। গোলরক্ষক যদি ওই গোল এরিয়ার বাইরে চলে যায় তাহলে সে গোল এরিয়ার ওই বাইরের প্লেয়ার হয়ে যাবে, অর্থাৎ সে অ্যাটাকিং প্লেয়ার হিসাবে কাউন্ট হবে বা ফিল্ড প্লেয়ার হিসাবে কাউন্ট হবে। বলের নিয়ন্ত্রণ রাখতে না পেরে গোল এরিয়ার বাইরে এসে গোলরক্ষক খেলতে পারবে। বলছে বলের নিয়ন্ত্রণ রাখতে না পেরে গোল এরিয়ার বাইরে এসে গোলরক্ষক খেলতে পারবে। ধরেন একটা টিম গোলকিপার আগায় গিয়েছে, ঠিক আছে, আগায় গিয়েছে, এখন গোলকিপার যখনই ওই 6 মিটারের বাইরে যাবে তখন গোলকিপারকে পাস দিয়ে খেলা যাবে। বুঝতে পেরেছেন? আমরা চাইলে আমাদের গোলকিপারকে খেলাতে পারবো, বাট আমি 6 মিটারের বাইরে আছি, আমার গোলকিপার 6 মিটারের ভেতরে, আমি তাকে পাস দিতে পারবো না, যেটাকে ফুটবলে ব্যাক পাস বলা হয় বা গোলকিপারকে পাস, যেমন নিষিদ্ধ, যেমন ওটার মধ্যে ইনডিরেক্ট ফ্রি কিক হয়, এখানে ঠিক ফ্রি থ্রো হবে। বুঝতে পেরেছেন? গোলকিপার যদি পোস্টে থাকে তাকে পাস দেওয়া যাবে না, বাট গোলকিপার যদি 6 মিটারের বাইরে থাকে তখন তাকে পাস দেওয়া যাবে।
ওকে, ফাউল ও খেলোয়াড় সুলভ আচরণ স্যার খেলার জন্য বৈধ আবার অবৈধ। দেখেন কোনগুলা স্যার বৈধ। একটা প্রশ্ন ছিল। ঠিক বলেন। স্যার এই যে অপোনেন্ট টিমের যে প্লেয়ার আছে ওরা কি ওই 6 মিটারের ভিতরে ঢুকতে পারবে না নাকি? না, কোনো প্লেয়ারই 6 মিটারের মধ্যে ঢুকতে পারবে না গোলকিপার ছাড়া। এখন কিভাবে ঢুকতে পারবে? ধরেন সে বল শুট করছে, জাম্প করে শুট করছে এবং ওই 6 মিটারের মধ্যে ল্যান্ড করছে, এটা পারবে। কোন প্লেয়ার মানে বল শুট করার পরে ব্যালেন্স রাখতে পারে নাই, বাহির থেকে- ওটার মধ্যে ঢুকে পড়ছে শুট করার পরে, আফটার শুটিং, সেটাই যেমন অ্যালাউ। স্যার বাহির থেকে থ্রু করছে কিন্তু শরীরটা গিয়া ভিতরে পড়ছে থ্রু করার পরে। হ্যাঁ পারবে, এটা পারবে। জি বা ওখানে ড্রাইভ করছে, কেউ কেউ ওটার ভেতরে ড্রাইভ করে, এটা পারবে। দেখেন অন্য খেলোয়াড়ের হাত থেকে বল নিতে খেলা হাত ব্যবহার করা যাবে, খোলা হাত ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনার অপোনেন্টের কাছে বল আছে, আপনি ডিফেন্ডার, আপনি হাত দিয়ে তাকে চেপে ধরতে পারবেন, হাত দিয়ে তার বলটাকে নিতে পারবেন, কেড়ে নিতে পারবেন, এটা করা যাবে। বুঝতে পেরেছেন? বাহু বাঁকা রেখে, বাহু বাঁকা বলতে অনেকটা স্যালেন্ডার করে না, যেভাবে ধরেন আমাদের সামনে কেউ পিস্তল নিয়ে দাঁড়ায় আছে, আমরা স্যালেন্ডার করলাম, তো স্যালেন্ডার নর্মালি কিভাবে করে, হাত বাঁকা রেখে সামনের দিকে হাত উপরে রাখি, তাই না? হাত উপরের দিকে রাখি। এভাবে বিপক্ষ দলের খেলোয়াড়ের সাথে শারীরিক সংযোগ স্থাপন করে অনুসরণ করতে পারবো। অর্থাৎ হাত উঁচু রেখে বিপক্ষ দলের প্লেয়ারকে প্রতিহত করা যাবে, তাকে সামনে থেকে আটকানো যাবে, বাধা দেওয়া যাবে। অবস্থান নিতে শরীরের উপরের অংশের দ্বারা বিপক্ষ খেলোয়াড়কে বাধা দেওয়া যাবে। অর্থাৎ কোন প্লেয়ার উপরে এসে জাম্প করছে, আমি তাকে ধরে ফেললাম সামনের অংশ থেকে, এটা করা যাবে। ওকে, খেলার জন্য অবৈধ কোনটা? বিপক্ষ দলের খেলোয়াড়ের হাতে বল টানলে বা আঘাত করলে। যেমন একজনের কাছে বল আছে, তার কাছ থেকে আপনি যখনই কেড়ে নিবেন, এটা কিন্তু লিগ্যাল ফাউল। কেড়ে নিতে যাবেন বাট সে ধরে আছে, আপনি জোর করে কেড়ে নিচ্ছেন, তখন এটাকে আপনার ফাউল হিসাবে দিয়ে দিন। বুঝতে পেরেছেন? বা তাকে তার হাতে বাড়ি দিয়েছেন, কোনোভাবে আঘাত করেছেন, এটা তার হাতে যদি আঘাত করেন তাহলে এটা ফাউল। অর্থাৎ বিপক্ষ দল আবার বল পাবে। বিপক্ষে খেলোয়াড়ের হাত, বাহু, পা বা শরীরের অন্য কোনো অংশ দিয়ে বাধা দেওয়া হলে, কোনো খেলোয়াড় এগিয়ে যাওয়ার সময় কোনোই ব্যবহার করলে, ধরেন আপনার সাইডে একজন প্লেয়ার যাচ্ছে, তাকে একটু হালকা কোনোই দিয়ে ধাক্কা দিলেন, এটা হচ্ছে ফাউল। এই ক্ষেত্রে আপনি ইয়েলো কার্ড খেতে পারেন অথবা 2 মিনিটের জন্য বহিষ্কার হতে পারেন। ঠিক আছে? বিপক্ষ কোনো খেলোয়াড়কে ধরে রাখলে, জার্সি বা শরীর সামনে থেকে ধরলে তো ফাউল, এটা অপোনেন্ট টিম বল পাবে। বাট পেছন থেকে যদি ধরেন, পেছন থেকে যদি জার্সি টেনে ধরেন, এটা ইলিগাল ফাউল। অর্থাৎ এটার জন্য পানিশমেন্ট হবে, ফাউল তো হবেই, অপোনেন্ট টিম বল পাবে, আবার এটার জন্য পানিশমেন্ট। সে যদিও খেলার জন্য ফ্রি হয়ে যায়, যদি খেলার জন্য সে ফ্রি হয়ে যায় বা পাশে আপনার সাইড থেকে চলে গিয়েছে, পেছন দিক দিয়ে জার্সি টান দিয়েছেন যাতে করে সে গোলটা না করতে পারে, তখন এটা ওই যে ইলিগাল ফাউল হিসাবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? এটা নিয়মটা আসলে সরাসরি খেললে এই নিয়মগুলো ভালো বোঝা যায়। দৌড়ে বা লাফিয়ে বিপক্ষে খেলোয়াড়ের উপর পড়লে, এমন ভাবে পড়লেন আপনার হাঁটু নি বিপরীত প্লেয়ারকে আঘাত করছে, এমন ভাবে পড়লেন আপনার কোনই বিপরীত প্লেয়ারকে আঘাত করছে, এমন ভাবে গেলেন যে এগ্রেসিভ ভাবে, তখন এটা ফাউল। আপনি যদি অ্যাটাকিং প্লেয়ারও হন, আপনার কাছে বল আছে বাট আপনি এমন ভাবে মুভ করছেন যে এটা ফাউল হবে। ঠিক আছে? থ্রো অফ, থ্রো অফ কি বলেছিলাম? ওই যে খেলা শুরু হয় থ্রো অফের মাধ্যমে, প্রত্যেকটা গোলের পরে আবার থ্রো অফ হয়। ফুটবলের যেমন কিক অফ, গোল হওয়ার পর খেলা শুরু হয় কিক অফের মাধ্যমে, প্রত্যেকটা গোলের পরে কি হয়? কিক অফ হয়। আবার এই সেকেন্ড হাফের পরে যখন খেলা শুরু হয় বা এক্সট্রা টাইমেও খেলা শুরু হয়, তখন কিন্তু এই যে থ্রো অফের মাধ্যমে হ্যান্ডবলে খেলা শুরু হয়। দেখেন, টসে জিতে যে দল খেলা শুরুর সিদ্ধান্ত নেবে, অর্থাৎ চাইলে বল নিতে পারে অথবা চাইলে সাইড নিতে পারে। ঠিক আছে? তো এভাবে খেলা থ্রো অফের মাধ্যমে খেলা শুরু হবে। প্রথম অর্ধের পর দুই দল প্রান্ত বদল করবে, অর্থাৎ সাইড চেঞ্জ করবে, সেক্ষেত্রেও আবার খেলা হচ্ছে থ্রো অফের মাধ্যমে শুরু করবে এবং প্রত্যেকটা গোলের পরে
ওই সেন্টার সার্কেল বা সেন্টার লাইনে এসে স্পর্শ করে থ্রো আপের মাধ্যমে খেলা শুরু হবে। বুঝতে পেরেছেন থ্রো আপটা কি জিনিস? জি স্যার, বুঝতে পেরেছি। থ্রোইং, থ্রোইংটা কি? ফুটবলে যেমন থ্রোইং আছে না, মাঠের বাইরে বল চলে গেলে থ্রোইং হয়, হ্যান্ডবলের সেম। ঠিক আছে, থ্রোইং দেওয়া হবে যখন বল সম্পূর্ণভাবে সাইড লাইন অতিক্রম করে অথবা রক্ষণ দলের সর্বশেষ কোনো মাঠ খেলোয়াড়ের হাতে লেগে আউটার গোল লাইন দিয়ে অতিক্রম করে। দেখেন এখানে ফুটবলের সাথে হ্যান্ডবলের নিয়মের কিছুটা মিল আছে, আবার পরিবর্তন আছে। যখন ধরেন আপনি অপোনেন্ট টিমের প্লেয়ার অ্যাটাক করছেন, গোলকিপারের পোস্টে বল হিট করছে, গোলকিপারের হাতে লেগে ওই যে গোল লাইনের পেছনে বল চলে গেছে, তখন এটা আমরা ফুটবলে হলে কি করতাম? কর্নার কিক দিতাম, তাই না? গোলকিপারের টাচ লেগে বা ওই টিমের প্লেয়ারের টাচ লেগে যদি গোল লাইনের বাইরে চলে যায় বল, তাহলে কি কর্নার হতো না ফুটবলে? জি স্যার, কর্নার কিক। কর্নার কিক। বাট হ্যান্ডবলে গোলকিপারের হাতে লেগে যদি গোল লাইনের বাইরে দিয়ে যায়, তাহলে এটা থ্রো-ইন হবে না, এটা গোলকিপারের বল। বাট যদি কোনো গোলকিপারের দলের প্লেয়ারের হাতে লেগে বাইরে ওই গোল লাইনের বাইরে যায়, তখন এটা থ্রো-ইন হবে। ওই কর্নার থ্রো-ইনটা নরমালি কোথা থেকে হয়? ওই গোলকিপার গোল এরিয়ার বাইরে থেকে যদি যায়, কর্নার থেকে থ্রো-ইন হবে। আর অন্য সাইডের যে কোনো জায়গা থেকে বল গেলে সেই জায়গা থেকে থ্রো-ইন হবে। আর থ্রো-ইনের নিয়ম হচ্ছে ওই লাইনে পা রেখে থ্রো করা। ফুটবলে যেমন লাইনের বাইরে থেকে 2 হাত দিয়ে থ্রো করে, হ্যান্ডবলে এক লাইনে একটা পা টাচ রেখে নিজের প্লেয়ারকে পাস দিয়ে থ্রো-ইন করে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। অনেক স্যার সময় এই বুঝতে একটু অসুবিধা হতে পারে, আপনারা জিজ্ঞাসা করবেন। সাইড লাইন যে আছে, এই সাইড লাইনের উপরে দাঁড়িয়ে তারপরে থ্রো ইন। জি জি, হ্যাঁ, সাইড লাইনের সাইড লাইনে একটা স্টেপ রেখে দেন থ্রো-ইন। অনেক সময় দেখা যাবে যেহেতু আমরা একটা গেমের রুলস একটা ক্লাসে শেষ করছি, না হলে আমাদের তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, যে কারণে একটু মনে হতে পারে যে জটিল লাগে বা গুলিয়ে যেতে পারে। ওকে, গোলকিপার থ্রো কিভাবে? গোলকিপার থ্রো কখন দেওয়া হবে খেয়াল করেন। কোনো খেলোয়াড় আইন ভঙ্গ করে বিপক্ষ দলের গোল এরিয়ায় প্রবেশ করলে, ধরেন আপনি অ্যাটাকিং প্লেয়ার বল নিয়ে গোলকিপারের যে এরিয়া 6 মিটার ওই এরিয়ার মধ্যে প্রবেশ করলেন, অথবা আপনি বল শুট করার সময় ওই 6 মিটারে যদি টাচ হয়, পা লাইন যদি বিন্দুমাত্র টাচ হয়, এটাও গোলকিপার বল পাবে। গোল এরিয়ার ভেতরে গোলরক্ষক বলটি নিয়ন্ত্রণে নিলে, সেখানে মাটিতে থাকলে, ধরেন গোল এরিয়ার আপনি বল শুট করছেন, অপোনেন্ট টিমের হাতে লাগছে, গোলকিপার বলটা ধরে ফেলছে বা গোলকিপার সামহাও বল সেভ করছে, এটা গোলকিপার থ্রো। গোল এরিয়ার ভেতরে মাটিতে থাকা বা গড়িয়ে যাওয়া বল বিপক্ষ দলের খেলোয়াড় স্পর্শ করবে। গোল এরিয়ার মধ্যে বল মাটিতে আছে, বিপক্ষের দলের খেলোয়াড় কি করছে? এই বলটা ধরছে, তখন এটা গোলকিপারের বল হবে। বিপক্ষে দলের কোনো খেলোয়াড়ের হাত স্পর্শ করে বলটি আউটার গোল লাইন, ওই যেটা বলছিলাম যে গোলকিপারের হাতে লেগে বল গেলেও ওটা হচ্ছে বল গোলপোস্টের পেছনে চলে গেলে, গোল যে আউটার যে গোল লাইন আছে এটার বাইরে চলে গেলে গোলকিপার থ্রোর মাধ্যমে শুরু হবে। বাট গোলকিপারের নিজের সতীর্থ যারা ডিফেন্ডার ছিল তাদের হাতে লেগে গেলে থ্রো-ইন। বাট যদি অপোনেন্ট টিমের কোনো প্লেয়ার অ্যাটাকিং টিমের প্লেয়ারের হাত দিয়ে যদি গোলকিপারের ওই গোল লাইনের বল বাইরে চলে যায়, যেটা গোলকিপারকে স্পর্শও করে নাই, শুট করছে বাট গোলকিপারকেও লাগে নাই, উপর দিয়ে মাঠের পেছনে চলে গেছে, এটাও হচ্ছে গোলকিপারের বল। তাহলে বুঝতে পেরেছেন নিয়ম কিন্তু ফুটবলের সাথে অনেকটা মিল আছে, কিছু কিছু একটু চেঞ্জ আছে। এখন খেয়াল করেন 7 মিটার থ্রো। 7 মিটার থ্রোটা কিভাবে দেওয়া হয়? 7 মিটার থ্রোটা অন্য খেলায় যেমন পেনাল্টি, এই খেলার হ্যান্ডবল খেলার পেনাল্টি কিক বা পেনাল্টি থ্রো যেটা বলা হয়, এটা হচ্ছে 7 মিটার থ্রো। এটা নামই কিন্তু 7 মিটার। অনেক সময় প্রশ্ন আসতে পারে 2 মার্ক বা 5 মার্কের, হ্যান্ডবল খেলায় 7 মিটার থ্রো কখন দেওয়া হয়? দেখেন, মাঠের যে কোনো স্থানে খেলোয়াড় বা দলীয় কর্মকর্তা দ্বারা বিপক্ষ দলের
গোলের সুবর্ণ সুযোগ অবৈধভাবে নষ্ট হলো। কারণ আপনি বল নিয়ে যাচ্ছেন, জেনুইন গোল, পেছন থেকে একজন জার্সি টেনে আপনাকে ফেলাই দিচ্ছে, পেছন থেকে একজন ল্যাং মেরে আপনাকে ফেলাই দিচ্ছে, পেছন থেকে একজন হাত টান দিচ্ছে, এটা অবৈধ। মাঠের যেখানেই হোক না কেন এটা 7 মিটার থ্রো, সেই সাথে সেই প্লেয়ারকে পানিশমেন্টের ব্যবস্থা। কারণ আপনি বল শুট করছেন, গোলকিপার গোল পোস্টে নাই, হঠাৎ করে মাঠের মধ্যে একটা কুকুর ঢুকে গেছে, এই কুকুরের গায়ে বল লাগছে, কিন্তু তার গায়ে যদি বল না লাগতো বলটা গোল হয়ে যেত, এটা রেফারি চাইলে এটা গোল দিতে পারে। ধরেন আপনি একা একা যাচ্ছেন, ডিফেন্ডার কেউ নাই, আপনি অ্যাটাকিং প্লেয়ার, গোলকিপার গোল পোস্টে আছে, আপনি শুট করতে যাবেন, কোন একজন কর্মকর্তা বাঁশি দিয়ে দিছে, অপোনেন্ট টিমের একজন প্লেয়ার বা গ্যালারি থেকে কেউ একজন বাঁশি দিয়ে দিছে অবৈধভাবে, তাহলে এটা তো কেউ বাঁশি দেওয়া মানে আপনি ভাবছেন যে ছেড়ে দিয়েছেন, যে রেফারি মনে হয় বাঁশি দিয়েছে, কিন্তু এটার জন্য গোল 7 মিটার থ্রো দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? কারণ এটা জেনুইন গোলের সম্ভাবনা ছিল, বাট অন্যভাবে দেখেন অবৈধ কোনো বাঁশির সংকেতের কারণে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হলে অনেক সময় দর্শকরা এলোমেলো করতে পারে না, যে আপনি যে টিমে খেলছেন আপনার এগেনস্ট টিমের একজন দর্শক হঠাৎ করে বাঁশি দিয়ে দিল, আর আপনি ভাবলেন যে রেফারি বাঁশি দিয়েছে, আপনি খেলা বন্ধ করে দিলেন। তো এরকম সুযোগ আসলে কি হবে? এটা 7 মিটার। মাঠে অংশগ্রহণ করেনি এমন কোনো ব্যক্তি, দর্শক মাঠে প্রবেশ করে বা বাঁশির সংকেতের মাধ্যমে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করবে। মাঠে অংশগ্রহণ করে নাই, বাট দর্শক মাঠে প্রবেশ করে আপনাকে বাধা দিয়েছে, এটা 7 মিটার থ্রো। বা দর্শক বাঁশি দিয়েছে, আগে যেটা বললাম, এটা 7 মিটার থ্রো দেওয়া। তাহলে হ্যান্ডবল খেলায় পেনাল্টি যেটা বলছিলাম বা 7 মিটার থ্রো, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আচ্ছা, যদি 9 জি বলেন। একটা স্যার 9 মিটার 6 মিটার থেকে 9 মিটার এর মধ্যে যদি ধরেন যারা ডিফেন্স করে তাদের যদি পায়ে লাগে সেই ক্ষেত্রে কোনো পানিশমেন্ট আছে নাকি? আবার বলেন স্যার 6 মিটার থেকে একটু জোরে বলেন। স্যার 6 মিটার থেকে 9 মিটার যে দূরত্ব, হ্যাঁ, এর মধ্যে যদি যারা ডিফেন্স করে দলের ওদের পায়ে লাগে তাহলে কি কোনো পানিশমেন্ট আছে নাকি? হ্যাঁ, পায়ে লাগলে তো কি বলেছিলাম, লেগ বল হবে। পানিশমেন্ট বলতে অপোনেন্ট টিম বল পাবে। আমি বলি পানিশমেন্ট বলতে এখানে ওই পানিশমেন্টটা হ্যান্ডবলের অন্যরকম, বাট এখানে জাস্ট ওটা ভায়োলেশন, রুলস ভায়োলেট করছে, এর জন্য অপোনেন্ট টিম বল পাবে। আর অ্যাকচুয়াল পানিশমেন্ট সেটা আমি আলোচনা করছি। দেখেন হ্যান্ডবলের পানিশমেন্ট কয় প্রকারের আছে খেয়াল করেন। প্রথমে রেফারি চাইলে তাকে মৌখিকভাবে সতর্ক করতে পারে যে তুমি যেটা করছো এটা ইলিগাল, এটা করো না, তাহলে কিন্তু ইয়েলো কার্ড খেয়ে যাবে বা তুমি 2 মিনিট সাসপেনশন খেয়ে যাবে। সতর্ক বার্তা হচ্ছে কোনো প্লেয়ারকে মৌখিকভাবে দেওয়া যায় অথবা কার্ডের মাধ্যমে দেওয়া যায়। কার্ড কিভাবে? ইয়েলো কার্ড হচ্ছে সতর্ক, অর্থাৎ যদি কোনো প্লেয়ারকে ইয়েলো কার্ড দেখানো হয় তখন সে হচ্ছে এটা বুঝাবে যে ওই প্লেয়ারকে সতর্ক করা হয়েছে। এখন যদি কোনো প্লেয়ার 2টা ইয়েলো কার্ড খায় তখন সে 2 মিনিট সাসপেনশন পাবে, অর্থাৎ 2 মিনিট মাঠের বাইরে অবস্থান করবে। বুঝতে পেরেছেন? এখন তাহলে প্রথমে মৌখিকভাবে তাকে সংকেত সতর্ক করবে, তারপরে ইয়েলো কার্ড, তারপরে হচ্ছে 2 মিনিট সাসপেনশন, তারপরে রেড কার্ড, তারপরে চূড়ান্ত বহিষ্কার। আর একটা আছে, রেড কার্ড তো চূড়ান্ত বহিষ্কার, এরপরে রেড কার্ডের সাথে একটা ব্লু কার্ড দেখানো হয় বা গ্রিন কার্ড যেটা বলা হয়, সেটা হচ্ছে সেই প্লেয়ারের এগেনস্টে রিপোর্ট হয়। তো শাস্তিগুলো একটু খেয়াল করেন। ইয়েলো কার্ড মানে কি? তাকে সতর্ক করা। 2টা ইয়েলো কার্ড খাইলে ফুটবলে যেমন রেড কার্ড, হ্যান্ডবলে এরকম না। হ্যান্ডবলে 2টা ইয়েলো কার্ড খেলে একটা 2 মিনিট সাসপেনশন। ধরেন আমি একজন প্লেয়ার ইলিগাল ভাবে ফাউল করছি, একটা ইয়েলো কার্ড দেখাইছে, এর পরবর্তীতে আমাকে আর ইয়েলো কার্ড দিবে না, আমাকে কি করবে? সরাসরি 2 মিনিট সাসপেনশন দিবে। 2 মিনিট সাসপেনশন মিনস আমাকে 2 মিনিট মাঠের বাইরে অবস্থান করতে হবে
আমার টিম এই 2 মিনিট অন্য কোনো প্লেয়ার নামাতে পারবে না, আমার চেঞ্জিং এ কোনো প্লেয়ার নামবে না। অর্থাৎ যদি অন্য প্লেয়ারের চেঞ্জে প্লেয়ার নামে বাট একজন প্লেয়ার কম খেলবে। বুঝতে পেরেছেন 2 মিনিট সাসপেনশনটা কি? জি স্যার, বুঝতে পেরেছি। এখন খেয়াল করেন, কোন প্লেয়ার যদি 2টা 2 মিনিট খায়, অর্থাৎ 2টা 2 মিনিট, আমি একবার 2 মিনিট সাসপেনশন খাইলাম, এরপরে আমাকে আর ইয়েলো কার্ড দিবে না। বুঝতে পেরেছেন? একবার 2 মিনিট তো ইয়েলো কার্ডের চেয়েও ভয়ঙ্কর জিনিস, কঠিন শাস্তি, যে কারণে একবার যখন বড় শাস্তিটা হয় তখন আর ছোট শাস্তি দেয় না। একবার 2 মিনিট খেয়েছি, এরপরেও আমি ইলিগাল ভাবে ফাউল করছি, তখন কি হবে? আমাকে আবার 2 মিনিট দিবে, আমি আবার 2 মিনিট বহিষ্কার। এরকম যদি 3বার হয়, যে থার্ড টাইম আমি আবার 2 মিনিট খাওয়ার মতো অপরাধ করছি, তখন আমাকে রেড কার্ড দিয়ে দিবে। আর রেড কার্ড দিলে কি হবে? আমি মাঠের বাইরে চলে যাব, গ্যালারিতে চলে যাব, জার্সি খুলে গ্যালারিতে আমাকে চলে যেতে হবে। আমার টিম আমার চেঞ্জিং এ একটা প্লেয়ার 2 মিনিট নামাতে পারবে না, অর্থাৎ আমি তো ওই 2 মিনিট বহিষ্কার, আর আমি তো আর মাঠে নামতেই পারবো না। তবে 2 মিনিট পরে আরেকজন প্লেয়ার মাঠে নামবে, তখন আমার টিম আবার 7 জন প্লেয়ার নিয়ে খেলতে পারবে রেড কার্ড খেলে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার, ফুটবল খেলার শাস্তি তো রেড কার্ড পাইলে পরবর্তী 2 এখন ম্যাচ খেলতে ধরেন আমাকে রেড কার্ড দিয়েছে, এখন আমি না, এখানে ওরকম কোনো নাই, তবে আরেকটা রুলস আছে, সেটা আসছি। খেয়াল করেন যে আমাকে রেড কার্ড দিয়েছে, এখন আমি রেফরিকে গালি দিয়েছি, রেফরিকে গালি দিলে রেফরি ব্লু কার্ড দেখাইছে, রেড কার্ডের পরে ব্লু কার্ড, অর্থাৎ সে মারাত্মক অপরাধ করছে, অর্থাৎ আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার যেটা বলা। এখন তাইলে ওই ব্লু কার্ড অর্থ হচ্ছে, রেড কার্ডের পরে ব্লু কার্ড খাওয়ার অর্থ হচ্ছে আমার এগেনস্টে সাথে সাথে একটা রিপোর্ট হবে, অর্থাৎ এই প্লেয়ারটা এরকম আনস্পোর্টসম্যান লাইক বিহেভিয়ার। এখন ওই অথরিটি চিন্তা করবে যে ওই প্লেয়ারটাকে কি করা যায়, ওকে ফিনান্সিয়ালি তাকে পানিশমেন্ট দেওয়া যায়, তাকে জরিমানা করা যায়, বা ম্যাচ ফির কিছু অংশ কাটা যায়, নাকি তাকে 1 ম্যাচ 2 ম্যাচ সাসপেন্ড করা যায়, বা এই টুর্নামেন্ট থেকে তাকে বহিষ্কার করা যায়, এটা অথরিটি ডিসাইড করবে। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ফুটবলে যেটা হয়, ফুটবলে হয় রেড কার্ড খেলে ওই টিম একটা প্লেয়ার কম নিয়ে খেলে সারাক্ষণ, বাট হ্যান্ডবলের ক্ষেত্রে ওই টিম সারাক্ষণ খেলবে না, 2 মিনিট কম নিয়ে খেলবে, 2 মিনিট পরে আবার 7 জন প্লেয়ার মাঠে নামবে। এখন প্রশ্ন হচ্ছে, চেঞ্জিং এর সময় কতবার চেঞ্জ করতে পারবে? একজন প্লেয়ার যত খুশি ততবার চেঞ্জ করতে পারবে। বুঝতে পেরেছেন? যতবার খুশি ততবার চেঞ্জ করতে পারবে। এখন যদি ওই চেঞ্জিং এর নিয়মটা কিন্তু মেইনটেইন করতে হবে। চেঞ্জিং এর নিয়মটা কি বলেছিলাম? যে লাইনটা থাকে, চেঞ্জিং যে লাইন, সেই লাইন থেকে অবশ্যই সাবস্টিটিউশন চেঞ্জ করতে হবে। মাঠের প্লেয়ার আগে ফুললি মাঠের বাইরে চলে যাবে, দেন হচ্ছে মাঠের বাইরের প্লেয়ার মাঠের ভেতরে আসবে। এখন কিছু বিষয় আমি নিজে থেকেই বলি, যেমন গোলকিপারের সাথে কোনো প্লেয়ার চেঞ্জ করতে পারবে? হ্যাঁ, পারবে। গোলকিপারের সাথে প্লেয়ার চেঞ্জ করা যাবে। ধরেন গোলকিপার বল পাস দিয়ে দিল, নিজের টিমমেটদের, খেলা শুরু হয়ে গেল, গোলকিপার দৌড়ে মাঠের বাইরে চলে গেল, ওনার পরিবর্তে অন্য গোলকিপারও গোলপোস্টে এসে দাঁড়াতে পারবে, অথবা ওনার পরিবর্তে কোনো মাঠের প্লেয়ারও আসতে পারবে। তখন মাঠে কয়জন প্লেয়ার থাকবে? 7 জন প্লেয়ার। এইবার ওই 7 জন প্লেয়ারের মধ্যে থেকে কেউ কিন্তু এসে গোলপোস্টে এসে দাঁড়াতে পারবে না। কেন পারবে না? কারণ গোলপোস্টে দাঁড়াতে গেলে অবশ্যই গোলকিপারের জার্সি আলাদা হতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। যে কেউ, যেটা মাঠ প্লেয়ারের জার্সি, ওই জার্সিতে কেউ গোলপোস্টে এসে দাঁড়াতে পারবে না। তবে হ্যাঁ, মাঠ গোলকিপার ওই যে গোলপোস্টের ভেতরে, গোলপোস্টের গোল যে এরিয়া, এটার বাইরে যেয়ে খেলতে পারবে। হ্যাঁ, চাইলে সে ওটার বাইরে যেয়ে খেলতে পারবে। বাট এখন ইন্টারন্যাশনালি খেলাগুলা বেশি অ্যাট্রাকটিভ বা আরো কম্পিটিটিভ করার জন্য এখন যেটা এখন যেটা চলে আর কি, গোলকিপারকে মাঠের বাইরে দ্রুত নিয়ে যায়,
মানে গোলকিপার নিজের টিমমেটদের যখন হ্যান্ডবলে তো এমন খেলা যে টিমমেটদের পাস দেয় আর নিজের সতীর্থ প্লেয়াররা পাস করতে করতে অপোনেন্ট টিমে অ্যাটাক করে অপোনেন্ট গোল পোস্টে। এখন গোলকিপার পাস দেওয়ার পরে দ্রুত মাঠের বাইরে যায়, এখন 7 জন প্লেয়ার মাঠে নামে। আবার যখনই বল হারায়, যখনই অপোনেন্ট টিমের কাছে বল চলে যায়, এই মাঠের প্লেয়ার একজন বাইরে দ্রুত চলে যায়, গোলকিপার আবার নেমে দ্রুত গোল পোস্টে চলে আসে। তো এত ডিফিকাল্ট নিয়মগুলো আপনাদের আপাতত না জানলেও চলবে, জাস্ট আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। এখন আপনাদের পক্ষ থেকে